কয়েকজনের হচ্ছে কম্পিউটারের প্রবলেম ছিল, কম্পিউটার সমস্যা ছাড়া, বা এমন কি কেউ আছেন যে ফাইবারে এখনও পর্যন্ত অ্যাকাউন্ট করেননি? ভাইয়া আজকে আমার ফাইবার একটা টেস্ট দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ফাইবারে যে টেস্ট আছে আমরা সবার টেস্টে দিব আস্তে আস্তে করে, এবং হচ্ছে যে আমরা আচ্ছা ওকে। প্রত্যেকটা ক্ষেত্রে আসলে সহযোগিতা করব, সমস্যা নেই। আমরা একদিন হয়তো বা পারবো না, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে করে সবারটাই দু একদিনে একদিন করে দিয়ে দিব না। আচ্ছা, ওকে থ্যাংক ইউ ভাইয়া। জি। আমাদের এখানে হচ্ছে কয়েকজনের আসলে গিগের লিঙ্ক দিয়েছেন, আমি তো সেটা দেখে আসি ফার্স্টে। মেহেদি ভাই এবং সুমন ভাইয়ের তো মনে হয় গিক আমরা আসলে দেখেছিলাম, তাই না? এই যে ইয়েতে আপনার মানে লিস্ট তো মনে হয় করা হয়েছিল গিকগুলো। জি স্যার। আচ্ছা আচ্ছা, জি স্যার। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, মেহেদি ভাই হচ্ছেন আমাদেরকে দিয়েছেন ইলডি অন পেজ এসইও। আচ্ছা মেহেদি ভাই, এইটা খুবই সুন্দর হয়েছে, হ্যাঁ, এই যে এই জিনিসটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু আপনি ইমেজের এক্স, হ্যাঁ বলেন। মানে গতকালকে বানাইছি স্যার, বহুত চিন্তা আচ্ছা 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 আচ্ছা, না এটা খুব সুন্দর হয়েছে আপনার জিনিসটা, কিন্তু কথা হচ্ছে আপনি ইমেজ এক্সিফটারের উপর বানাইতে গেছেন, কারণ আপনি ইমেজ অপটিমাইজেশনের উপর বানাইতেন, পুরোটাই আপনি নিয়ে নিতেন, সমস্যা কি? স্যাম্পল ক্যাট না করছেন আপনি যে বলছিলেন না আপনারা যে কোন ব্যাচের মানে স্টুডেন্টদের নিয়ে চিন্তা করছিলেন, ওনারা আমি তো, দেখলাম যে আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, মোটামুটি কাজ আছে, চিন্তা করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, না, ঠিক আছে, বাট ইমেজ অপটিমাইজেশনের উপর কিন্তু কাজ আছে, ওটার উপরে করতে পারেন চাইলে। আর এটার ভাইটি এরকম সুন্দর করে দেওয়া যায় না, যদি একটু সুন্দর করা যায় জিনিসটা, মনে করেন এই যে দেখেন এই জিনিসটা, আর একটু এটার দিকে দেখেন, এটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে, খারাপ না কিন্তু, বাট দেখেন এটা একদম দূর থেকে যদি তাকে একদম স্পষ্ট করে লেখাটা বোঝা যাচ্ছে, কী কী করবেন একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে জিনিসটা, বাট এটা কিন্তু ওভাবে করে বোঝা যাচ্ছে না। একটু দেখেন না, এটাকে একটু আপনারা এটার মতো করে করে দেওয়া যায় কিনা, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমরা আবার ট্রাই করবো। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। আর সুমন ভাই আপনি অ্যাকাউন্ট করছেন বাট কোনো গিগ টিক দেন নেই, আচ্ছা আপনার গিগ দিয়েছেন বাট গিগটা ড্রাফটে আছে, টেস্ট দিতে হবে, রাইট? জি স্যার। আচ্ছা, সমস্যা নাই, আমরা টেস্টের ক্ষেত্রে আপনাকে আজকে হেল্প করব, এবং আমরা সবাই মিলে টেস্ট দিয়ে আজকে আমরা ইনশাল্লাহ আপনাকে পাস করে দেওয়ার জন্য ট্রাই করব। আচ্ছা, আপনাদের মাইক্রো ওয়ার্কার্স লাগলে ক্লাস একটু কম করে হইলো, যাদের একটু প্রবলেম একটু। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। ইসলামিক বুক রিভিউয়ার্স ইন বাংলা, এটা কি আপনাদের কারো আইডি? জি ভাই জি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনাদের মাইক্রো ওয়ার্কার্স আর্নিং কি কারো ইনক্রিজ হয়েছে? না আমার হয়েছে। হ্যাঁ, আপনার আইডিটা হচ্ছে একটু বলেন তো। আব্দুল রাফিজাইল আচ্ছা, রিমুভ, 0.43। হ্যাঁ এই যে চলে আসছে 0.43। হ্যাঁ অনেকগুলো কাজ করছি, এখনো পেন্ডিং আছে। এড হয়নি। আচ্ছা 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 আচ্ছা, যাক, খুব ভালো। আর কারো হয়েছে? আমার হয়েছে। রাইট, আইডিটা বলেন। সাইদ হোসেন ভাই, এই যে আপনার সাইদ হোসেন ভুইয়া ভাই, জি। আপনার কত হয়েছে? যাক, খুব ভালো হয়েছে, 0.50 তারপরে আর কেউ আর্নিং আর্নিং ইনক্রিজ হয়েছে? সরি, 29 ভাই, আমি আচ্ছা 29। আচ্ছা মেহেদি ভাই আমাদের, তারপর বলেন কত হয়েছে আপনার? 2.51। 2.51। আচ্ছা ওকে, আর কেউ? আর কারো কি আর্নিং ইনক্রিজ হয়েছে মাইক্রো ওয়ার্কার্সে? আচ্ছা, সেদিন মনে হয় একজন ছিলেন আমাদের সাথে যার আসলে আইডি নেওয়া হয়নি, কে যেন ছিলেন, আমি আসলে ভুলে গেছিলাম পরবর্তীতে, কে যেন? জি ভাই আমি শামসুর রহমান স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, শামসুর রহমান রিফাত, স্পেলিং ঠিক আছে? জি ভাই। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 01, ভাই চ্যাট বক্সে লিখে দিই আমি সবগুলো। ঠিক আছে, সমস্যা নেই। আপনি আপনার চ্যাট বক্সের মধ্যে আপনার ফোন নাম্বার, ইমেল আইডি, আপনার এলইডি রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ফাইবার প্রোফাইলের লিঙ্ক, এবং আপনি কি মাইক্রো ওয়ার্কার্সে কাজ করছেন? জি না ভাই, আমি আসলে ক্লাসগুলো পাইনি তো। আচ্ছা ভাই ক্লাসের ভিডিওগুলো কি দেওয়া হয় ভাই? হ্যাঁ, ভিডিওগুলো দেওয়া হয়, ড্রাইভে দিয়ে দেওয়া হয়, সো পাবেন, আমি দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা, আপনার বাকি ইনফোগুলো দিয়ে দেন, জি। আর মাইক্রো ওয়ার্কার্স একটু ট্রাই করুন, এটা ইয়ে করার জন্য আমরা একটু এটা দেখবো। আচ্ছা, সবচেয়ে এগিয়ে আছেন কি মাইক্রো ওয়ার্কার্সের দিক থেকে? 2.51, তারপরে হচ্ছে $5 দিয়ে তো আসলে সিরাজুল ইসলাম ভাই সবার উপরে চলে আসছেন, তারপরে আছে হচ্ছে আমাদের মেহেদি হাসান ভাই, তারপরে মেহেদি ভাই, তারপরে কি আছেন, তারপরে হচ্ছে আমাদের আয়েশা আক্তার আপু আছেন, সো আপনারা আছেন না। দুজন ল্যাপটপ পাবেন তো আপনাদের ব্যাচ থেকে, দুজনকে ল্যাপটপ প্রোভাইড করা হবে গভর্নমেন্টের পক্ষ থেকে, সো এই জন্য দেখতে হয় আর কি জিনিসটা, যে আসলে কার আর্নিং কতটুকু ইনক্রিজ হচ্ছে আর কি। তো
তো সমস্যা নেই, ইনশাআল্লাহ ভালো হবে। আইকিউআর কাছে আসলে অনেক প্যারা ভাই আমি মনে করি। তা ঠিক, অর্ডার পাইলে হয়ে গেছে। সেটা ঠিক, বাট ওই যে অর্ডার প্রাইস এটাও সমস্যা। মাইক্রোওয়ার্কের কাছে তো মনে করেন আবার কাজ পাওয়া যায় অনেক, এটা হচ্ছে সুবিধা। মানে সময় দিতে হয় একটু, বাট কাজ পাওয়া যায়। বাট ফাইবারে তো মনে করেন কাজ পাইতে হয় আর কি। বা আরেকটা প্রবলেম একটু শেয়ার করতাম, হ্যাঁ বলেন। যেটা হলো একটা কাজ পাইলাম, তো মানে ওনারা বলতেছে যে আপনার ওই যে মানে আমার ফেসবুক পেজ থেকে ওরা মানে অ্যাড দিবে, তো ওইটা আর কি ওনাদের ইয়ে করে দিব, প্রুফ করে দিব আর কি। তো ওইটা আমি তো আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখে আমাকে বলে কি করা লাগবে আমি শুরু করতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এটা ইয়ে করছি, আমি দেখছি তারা এটা জাস্ট একটু 1 মিনিট এটাকে অ্যাড করে নিচ্ছি। এটাকে এটা হচ্ছে এটা আমি নিচ্ছি। ওকে, রেজিস্ট্রেশন নাম্বারটা আমি অ্যাড করে নিচ্ছি, জাস্ট একটু 1 মিনিট। ওকে, আপনি ফাইবারে একটা প্রোফাইল করে ফেলবেন, আপনি ফাইবারে একটা প্রোফাইল করে ফেলবেন এবং মাইক্রো ওয়ার্কার্সে একটু কাজ করার জন্য ট্রাই করবেন। হ্যাঁ, আমাদের কিছু ভিডিও আছে, আমি দিয়ে দিব না আপনাকে লিঙ্কগুলো, একটু ট্রাই করবেন কাজ করার জন্য, যাতে করে হচ্ছে আমরা একটু এটা করতে পারি আর কি। এরকমটা আমাদের 20-25টা ক্লাসের পর আমাদের একটা কাজ আছে, আমাদের একটা ওয়েবসাইটের জন্য দিকে আগাতে হবে, তো সেজন্য হচ্ছে আসলে একটু প্রয়োজন জিনিসটা আমাদের। আচ্ছা জি আচ্ছা, অবশ্যই ভাই, আমি একটু দেরিতে জয়েন করতে ভাই, আচ্ছা একটু কনসিডার করবেন। জি জি, নো প্রবলেম, সমস্যা নেই। আচ্ছা, আমি একটু সবারটা দেখে নিই, সবার প্রোফাইলগুলো একটু জাস্ট আমি ইয়ে করে নিচ্ছি। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের জন্য দিয়েছেন, খুব ভালো হয়েছে জিনিসটা। নিবিড় ভাইয়ের তো মনে হয় প্রোফাইল অ্যাড করা হয়েছিল না এখানে। আচ্ছা, এটা খুব সুন্দর হয়েছে নিবিড় ভাইয়ের এই জিনিসটা, আপনি এটা একদম বোঝা যাচ্ছে। আচ্ছা নিবিড় ভাই, একটা কাজ করতে পারেন আপনি চাইলে ছবিটার মধ্যে, এখানে একটা আপনি সংখ্যা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, মানে আপনি কয়টা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছেন এইটা যেন একটু বোঝা যায় এখান থেকে। মানে কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছেন ঠিক আছে, বা লং টেল কিওয়ার্ড রিসার্চ করবেন, বাট একটা সংখ্যা দিয়ে দিন যে আপনি কতগুলো কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। এটা মনে করেন আসলে বায়ারের খুব দৃষ্টি আকর্ষণ করে, নাম্বার বা সংখ্যাটা আর কি। একটু যদি পারেন দিয়ে দিন আর কি জিনিসটা। আচ্ছা ভাই, কেউ তো শুধু কিওয়ার্ড রিসার্চ দেয় না, কম্পিটিটর অ্যানালাইসিস, তারপরে ওয়েবসাইট অডিট, আচ্ছা তারপরে হ্যাঁ, ওইগুলো সহ দিয়েছে, বাট কথা হচ্ছে যে আপনারাও দিবেন, নো প্রবলেম, আপনারাও এটা দিবেন, বাট এখন আচ্ছা ভাই, দেখানোর পরে এটা দিবেন আর কি। জি বলুন। জি জি বলুন। আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কম্পিউটার অ্যানালাইসিস করার সময়, যে আমরা একদম প্র্যাকটিক্যালি করেই দেখবো যে আসলে ওয়েবসাইট অডিট জিনিসটা কী আর কম্পিউটার অ্যানালাইসিস জিনিসটা কী। তবে একটু সংক্ষেপ করে যদি বলে দিই, ওয়েবসাইট অডিট জিনিসটা হচ্ছে, অডিট বলতে তো আমরা আসলে বুঝি তাই না, যে আসলে কোনো রকম ভুলভ্রান্তি হচ্ছে কি না, কোনো রকম ক্রাইম হচ্ছে কি না আমাদের ওয়েবসাইটের কোম্পানির মধ্যে, এটাকে বলা হয় অডিট ডিপার্টমেন্ট, বা কেউ কোনো রকম দুর্নীতি বা কারাপশন করছে কিনা। সো এই জিনিসটা ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে কিনা এইটা বোঝাটাকে বলা হয় ওয়েবসাইট অডিট। আর কম্পিউটার অ্যানালাইসিসটা হচ্ছে আপনারা যারা কম্পিউটার আছেন তাদের থেকে আপনি কিভাবে করে বেটার কিছু করতে পারেন, এই জিনিসটা মানে করতে পারাটা হচ্ছে আপনার আসলে কম্পিউটার অ্যানালাইসিস করা। যে আমি কম্পিউটার অ্যানালাইসিস করে এই জিনিসটা রিয়েলাইজ করলাম যে হ্যাঁ আমার এই জিনিসটা করা উচিত ছিল, এটা আমি করি নাই, এটা আর কি। তো এই দুটো ব্যাপার নিয়ে ইনডেপথে আমরা কথাবার্তা বলবো, আমাদের ক্লাসের টপিকের মধ্যে আছে, আমরা কথাবার্তা বলবো ইনশাল্লাহ এগুলো নিয়ে। আচ্ছা, তখন আপনারা এগুলোকে এডিট করে দিয়ে দিন, যে এই পার্টগুলো তখন আপনারা দিয়ে দিন, তাহলে ভালো হবে আর কি। তাহলে এখনই দিতে পারেন, সমস্যা নেই, আপনারা শিখে যাবেন বিষয়গুলো। যদি কখনও যদি আপনাদেরকে বাইরে যদি এই ধরনের কোনো কাজকর্ম দেয়, প্রয়োজনে আপনারা আমাকে নক করেন, আমি প্রয়োজনে আপনাদেরকে হেল্প করবেন, সমস্যা নেই, আপনারা চাইলে এখনও দিতে পারেন। আচ্ছা, 50টা লং কি অডিট করে দেবেন, 50টা। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি খারাপ না, মোটামুটি 20 10 5। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি খারাপ না। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার আইডিটা দিয়েছেন আইডি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি দেখছি, সবারটাই দেখছি, একটু ইয়ে করুন, আমি দেখছি সবারটা। হ্যাঁ বলুন। আমরা বায়ার রিকোয়েস্টের ব্যাপারটা যদি একটু দেখাই দিতেন। আচ্ছা, বায়ার রিকোয়েস্টের ব্যাপারটা হচ্ছে যে আপনার বায়ার রিকোয়েস্ট পাঠাবেন কীভাবে করে সেটা। বায়ার রিকোয়েস্ট পাঠাবো কিভাবে, আর মানে বায়ার রিকোয়েস্ট আর কি লিখবো? আচ্ছা দেখেন, আমি একটু আপনাকে দেখে বলি, দেখেন এই যে মোড থেকে বায়ার রিকোয়েস্ট যদি আপনি যান, এখানে শো করবে বায়ার রিকোয়েস্ট, এখন যদি মানে দেখাচ্ছে না, তো বিষয় হচ্ছে যে আপনি, আমি একটা দিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। দেখেন ইনি একটা, মানে আমি একটা পেজে দেখাচ্ছিলাম জিনিসটা, যে ইনি একটা কাজের জন্য আসলে চাচ্ছিলেন যে আই নিড এসইও এক্সপার্ট টু র্যাঙ্ক মাই ওয়েবসাইট অ্যান্ড দিয়ে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিল উনি। হ্যাঁ, তো আমি এই ওয়েবসাইটটাকে ফার্স্টে একটা কাজ করি যে আমি ওয়েবসাইটটাকে আগে দেখি যে ওয়েবসাইটটা আসলে ঠিক কেমনভাবে উনি তৈরি করেছেন, বা কী কী বেসিক প্রবলেম আছে ওয়েবসাইটের মধ্যে, এটা আমি একটু দেখি ফার্স্টে। তো দেখার পরে আমি তাদেরকে একটা প্রপোজাল পাঠাই,
যেখানে আমি বলি যে হাই আই থিঙ্ক দ্যাট আই এম দ্য রাইট পারসন দ্যাট you are looking for. Actually, after visiting your website, I have been seen that you haven't proper optimizable content on your website. I think that it's a new website and you want to run it, and okay, no problem. No people লিখেছি মনে হয় আমি, no problem লেখার কথা actually. আচ্ছা, এখানে একটা প্রবলেম বুঝলাম, এখানে no people হবে না, no problem হবে. I hope that I can help you to do that, and if you don't, এই ধরনের ভুল কিন্তু করবেন না। আমি করেছি বাট আপনারা করবেন না জিনিসটা, এটা মেবি বাই মিস্টেকে আসলে হয়ে গেছে, আমি ইউই করে পাঠাইনি ওরকমটা, বাট গ্রামাটিক্যাল মিস্টেক কখনো করবেন না, এটা বাইরে আসলে ভালো চোখে দেখে না। And I hope that I can help you to do that, and if you want to, don't mind, can you provide me some of your keyword that I will try to analyze them and then decide that how many time I will be need to rank your website on the first page of Google. I'm waiting for your reply. By the way, if you have any doubt about my skill, just search my name on Google and you will find me. So I can say it strongly that if I can rank myself on the first page of Google, then why you, আচ্ছা এখানে আমার তারটা যে ভুল গেছে, নাও দিয়েছে, এখানে নট হবে, অ্যান্ড আই এর আইটা বড় হাতের হবে, কয়েকটা ভুল করেছি আমি, এতগুলো ভুল করলাম কীভাবে, এখানে তো প্রবলেম ছিল, এখানে হচ্ছে আপনার হোয়াই নট হবে, আর রাইট আবার হবে, যে আমি আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট আই মিন। থ্যাংক ইউ দিয়েছি। আচ্ছা দেখেন, মানে আই থিঙ্ক বা আপনারা বুঝতে পারছেন আসলে কথাগুলো কীভাবে করে আমি বলেছি এখানে। তো এইরকমভাবে যদি হচ্ছে আপনারা যদি ফরম্যাট সাজিয়ে রাখেন, দেখেন আমি কিন্তু আসলে এই যে এই কথাটুকু যে এই যে এই পার্টটুকু যে আফটার ভিজিটিং ইউর ওয়েবসাইট, এই যে এই কথাটুকু, এবং মনে করেন যে কোন পার্টটুকু, ধরেন এই যে এইটার পর থেকে এই যে এই পার্টটুকু, হ্যাঁ যে এই পার্টটুকু, যে এই যে অংশটুকু, ফার্স্টের অংশটুকু এবং লাস্টের অংশটুকু মোটামুটি সেম থাকবে প্রতিটা বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রেই, বাট মাঝখানের যে পার্টটা এটা জাস্ট একটু ডিফারেন্ট হবে। বাট হয়তো বা ইনার ওয়েবসাইটের মধ্যে কিছু কন্টেন্টের অপটিমাইজেশনে কিছু প্রবলেম আছে, অন্য একজনের ওয়েবসাইটে হয়তো বা দেখা গেছে যে তার ওয়েবসাইটই নেই, এইরকম কয়েকটা পার্টিতে জাস্ট মানে আসবে, ডিফারেন্ট আসবে, বাকি সব কিছু মোটামুটি সেম থাকবে। তো আপনার একটা ফরম্যাট সাজিয়ে নেবেন বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য, যে কারণ বায়ার রিকোয়েস্ট কিন্তু বেশিক্ষণ থাকে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে বায়ার রিকোয়েস্টগুলো চলে যায়। তো আপনারা একটা ফরম্যাট সাজাবেন বায়ার রিকোয়েস্টের জন্য, এবং ওই রিকোয়েস্টের ফরম্যাটটা সাজানোর পরে আপনারা ওই ফরম্যাটটা জাস্ট দিবেন, মাঝখানে কিছু কথা আপনি ইনক্লুড করে বায়ার রিকোয়েস্টটা পাঠিয়ে দিবেন। আলটিমেটলি এইভাবে করে যদি আপনারা প্রতিদিন 10টা করে যদি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে থাকেন, আই হোপ আপনারা খুব শীঘ্রই কাজ পেয়ে যাবেন। খুব একটা সমস্যা হওয়ার কথা না, খুব শীঘ্রই ইনশাআল্লাহ কাজ পেয়ে যাবেন আপনারা। বায়ার রিকোয়েস্ট পাওয়া যায় না, 10টাই তো পাওয়া যায় না ভাই। ও মানে 10টা বায়ার রিকোয়েস্ট মানে আসে না সেরকমটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা যেগুলো আছে ওগুলো আবার দেখা গেছে আমি যে গিগ দিছি ওই গিগে রিলেটেড। আচ্ছা 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 আচ্ছা, এটার ব্যাপারটা হচ্ছে কি, দেখেন আপনাদের সবার অ্যাকাউন্টে গিগ আছে কয়টা করে অন অ্যান অ্যাভারেজ? 1টা 2টা করে না? জি জি। আচ্ছা, গিগ 1টা 2টা করলে আসলে ওভাবে করে বায়ার রিকোয়েস্ট আসলে ফাইবার দিতে পারে না। আপনাকে যেটা করতে হবে, গিগ আসলে দিতে হয় অনেকগুলো, লাইক হচ্ছে অনেকগুলো বলতে আসলে 7টা গিগ দেওয়া যায়, তবে আমরা 6টা গিগ দিব, আমরা 6টা ফ্রেজে 6টা গিগ দেবো, যাতে করে প্রত্যেকটা কাজ যেন আমরা প্রপারলি করতে পারি। তো আপাতত তো আপনারা অন পেজের ওপর গিগ দিয়েছেন, অন পেজে গিগটা মোটামুটি আমরা সবাই দিয়েছি, তো আপনারা অন পেজের ওপর একটা গিগ দিয়ে রাখেন, আমরা আরও কিছু গিগ দিব, আমরা ব্যাকলিঙ্কের পার্টটা দেখলে পরে আমরা আরও কিছু গিগ টিক দিব। সো তখন হচ্ছে যে আমরা মোটামুটি ফুল এসইওর পার্টটা কাভারেজ করে ফেলতে পারবো, এবং তখন এসইও রিলেটেড যেই ধরনের মানে বায়ার রিকোয়েস্টে আসুক না কেন, আমরা সব ধরনের কাজই পাবো তখন বায়ার রিকোয়েস্টের মধ্যে, এবং আমরা তখন সব ধরনের কাজই করতে পারবো। ঠিক আছে, এই আর কি। যেমন এখানে হচ্ছে একটা ব্যাপার আছে, আপনার এখানে গিগ বানালে হয় না, এখানে একটা ফ্রেজ ওয়াইজ গিগটাকে তৈরি করতে হয়, না হলে ফাইবার আসলে বুঝে না। যেমন আমি হচ্ছে যে এখানে আপনার মানে দেখার জন্য সব নিয়েই গিগ বানাইছি, এখানে ফেসবুক নিয়েও গিগ আছে, অন পেজ নিয়েও গিগ আছে, ব্যাকলিং নিয়েও গিগ আছে, ইমেজ এক্সিবিটর নিয়েও গিগ আছে, সব নিয়ে গিগ আছে। এইরকম টাইপের হজবরল করে রাখলে পরে আসলে আপনার অর্ডার খুব একটা ভালো আসে না। একটা ফ্রেজ অনুযায়ী সাজাতে হয়, একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হয় এখানে, যে 6টা গিগ 6টা একই ক্যাটাগরিতে বিভিন্ন টপিকের উপর বিভিন্নভাবে বানাতে হয়। তো এইটা একটু করতে হয় আর কি। তো এটা আমি ওভাবে করে আসলে করে নাই, এটা করতে হয় জিনিসটা। সো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপাতত আপনারা অন পেজের উপর গিগ করে রাখুন, আমি বাকিগুলো দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো এখন যতটা আসছে জাস্ট পাঠাতে থাকুন, পরবর্তীতে হচ্ছে যে আরও যখন মানে আমরা গিগ যখন আরও দেখবো, আরও যখন গিগ বানাবো, তখন আমাদের ইনশাআল্লাহ আরও খুব ভালো আমরা বায়ার রিকোয়েস্ট পেতে থাকবো। আচ্ছা, সুমাইয়া আপু, আপনি হচ্ছেন আপনার প্রোফাইল খুলেছেন, সো আপনি এখানে 4 ইয়ার্স এক্সপিরিয়েন্সড, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ঠিক আছে সমস্যা নেই, বাট আপনি কিন্তু এখানে হচ্ছে আপনার ইয়েটা দেননি, কী বলে, আপনি এসইওর যে কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, এই পার্টগুলো কিন্তু এখানে রাখেননি। আর গুগল প্লাস কিন্তু বর্তমানে নাই, গুগল প্লাস কিন্তু বন্ধ হয়ে গেছে। সো গুগল প্লাসটা এখান থেকে রিমুভ করে দিয়ে আপনি এসইও, তারপর অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন, এই পার্টগুলোকে এখানে দিয়ে দিন, ঠিক আছে? আর আপনি স্কিল দিয়েছেন অনেকগুলো,
ঠিক আছে, সমস্যা নেই, বাট এখানে আরও কিছু স্কিল আছে মনে হয়, নিচের দিকে দেখুন খেয়াল করে, আরও কিছু স্কিল আছে, সেগুলো একটু অ্যাড করে দিবেন। আর এখানে আপনি কোনো সার্টিফিকেশন অ্যাড করেননি, সার্টিফিকেশনটা অ্যাড করে দিবেন। bdjobs.com এর একটা সার্টিফিকেশন আপনি দিয়ে দিলেই হবে, যে আমি bdjobs.com থেকে একটা সার্টিফিকেশন পেয়েছিলাম, এটা জাস্ট অ্যাড করে দিলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। ঠিক আছে সোমাই আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সোমাই আপু কি শুনতে পাচ্ছেন? বাকিটা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো আচ্ছা, জি শুনতে পাচ্ছি। ভাই এই অ্যাকাউন্টটা আমার আরেকটা নামে অ্যাকাউন্ট খোলা আছে তো তাই অন্য নামে রেখেছি। ও আচ্ছা 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 আচ্ছা, তা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে ইয়ে করে নিন, সার্টিফিকেট অ্যাড করে নিন। আর কিছু করা লাগবে না, এখানে জাস্ট চেঞ্জ করে নিন আর এই সাইডে দিয়ে দিন, তাহলেই হবে। আচ্ছা, এসইও মাস্টার রানা, রানা ভাই খুলেছেন এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, রানা ভাই ইমেল বানান কিন্তু ভুল করছেন, এটা টাইপিং মিস্টেক হয়তো বা হয়ে গেছে, একটু দেখে নিন। হ্যাঁ, পাংচুয়েশন একটু ভুল গেছে মনে হয়, টাইপিং মিস্টেকে হয়ে গেছে, একটু দেখে নিন, যে এখানে একটা কমা হবে মনে হয়, এটা একটু এসে আসবে, একটু মানে টাইপিং মিস্টেকে হয়েছে আর কি, জিনিসগুলো বুঝতে পারতেছি, একটু টাইপিংটা ইয়ে করে দিন আর কি। অন পেজ এসইও এইখানে একটা স্পেস হবে, একটু ঠিক করে নিন, ব্যাক লিঙ্ক এসইও লিঙ্ক নাও। ঠিক আছে রানা ভাই, সমস্যা নাই, তবে একটু ইয়েতে ভুল আছে, গ্রামাটিক্যালি একটু ভুল আছে, টাইপিং মানে ভুল না আসলে, টাইপিং মিস্টেকে হয়ে গেছে, আর কিছু পাংচুয়েশন একটু ভুল আছে, একটু করে নিন। হ্যাঁ রানা ভাই শুনতে পাচ্ছেন? রানা ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা রানা ভাই, এখানে আরও কিছু আপনার ইয়ে ছিল, ওই যে কি বলে আপনার মানে মানে ইয়ে ছিল, স্কিল ছিল, সেগুলো অ্যাড করে নিন এখানে। হ্যাঁ, আর সার্টিফিকেশন অ্যাড করেছেন, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আপনি এখানে গিগও দিয়েছেন একটা, গিগটা ঠিক আছে রানা ভাই, বাট আপনি কোনো স্যাম্পল অ্যাড করেননি, স্যাম্পল একটু অ্যাড করে দিবেন, আর এটি একটু আরেক মানে যদি পারা যায় আরেক লাইন একটু বেশি করে লিখে দিন, দেখতে সুন্দর লাগবে জিনিসটা। আর এটা মোটামুটি ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এটা একটু ট্রাই করেন আরেকটু অর্গানাইজড ওয়েতে, আরেকটু সুন্দর করে লেখা যায় কিনা। হ্যাঁ রানা ভাই, এইটা একটু আরেকটু সুন্দর করে দেওয়ার জন্য ট্রাই করেন। আর এখানে এফিকিউ পার্টকে দিয়েছেন, আপনি এফিকিউ দিয়েছেন, ঠিক আছে, এটা খুব ভালো হয়েছে আপনার জন্য, এটাকে একটু সুন্দর করে লেখার জন্য ট্রাই করেন। আর এখানে যদি পারেন আরেকটা লাইন একটু বাড়ায় দিন, মানে এইখান থেকে মনে করেন কিছু কথা একটু লিখে দিলেন আর কি, যে আমি তোমার টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, হেডিং টেডিং এগুলো আমি করে দিব, নো প্রবলেম, সমস্যা নেই, একটু জাস্ট লিখে দিন। আর হচ্ছে যে এইটা একটু জাস্ট সলভ করে নিন, তাহলেই হবে, আর কিছু করা লাগবে না। আর এখানে একটু কিছু স্কিল অ্যাড করে দিন, আপনি মনে হয় এসইও স্কিলও দিয়েছেন, এসইও স্কিল মনে হয় পাস করেছেন আপনি, ভালো হয়েছে এটা। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই দুটো একটু কাজ একটু করে নিন, ঠিক আছে। আচ্ছা, এসইও এক্সপার্ট আয়েশা আপু উনি দিয়েছেন অন পেজ এসইও, অফ পেজ এটিভ মার্কেটিং, মোটামুটি ঠিক আছে এটা আয়েশা আপু। এটা এখানে আরও কিছু স্কিল আছে, একটু অ্যাড করে দিন এখানে, আর এখানে আরও কিছু স্কিল আছে আর কি, এগুলো অ্যাড করে দিন আয়েশা আপু আপনি। আর লিস্টটা পাবলিশ করতে পারছেন না, তার কারণ আপনার টেস্ট শেষ, তাই তো? জি ভাইয়া, আর আমার আগের ফাইবারের জায়গায় এটা নতুন, তো এটা অ্যাড করে দিন ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই, আমি তাহলে এটাকে অ্যাড করে নিচ্ছি। ভাইয়া রেকর্ডিংটা কি অন করা? হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে, জি। আমার ড্রাইভে যে ভিডিওগুলো ছিল আর কি, আপনারা যদি পারেন একটু ভিডিওগুলোকে ডাউনলোড করে নিন খুব দ্রুত, মানে মেবি খুব সম্ভবত আমার ট্রায়াল ভার্সন চলতেছে আর কি, শেষ হয়ে যেতে পারে, আপনারা একটু ডাউনলোড করে নিন। ভাইয়া ভিডিওতে তো সবগুলো নাই। সবগুলো নাই বলতে? আমি আজকে 3টা ভিডিও দেখলাম। 3টা আছে, বাকিগুলো নাই? না। আচ্ছা, এটা আমি আছে স্যার, সবই আছে স্যার।
আচ্ছা, যিনি সবগুলো অ্যাক্সেস করতে পারছেন একটু কষ্ট করে আপনি সবগুলো একটু জাস্ট মানে যদি পারেন ডাউনলোড করে নিন। রিজন হচ্ছে যে আসলে একটু ঝামেলা হচ্ছে, আমি এখন অ্যাক্সেস করতে পারছি না। লিঙ্ক কাজ করতেছে বাট আমি ঢুকতে গেলে কাজ করতেছে না আর কি। ট্রায়াল ভার্সনে মেবি নিয়ে গেছে। মানে আমি আবার জি সুইটের ড্রাইভটা ইউজ করতাম, তো সেই সূত্রে একটু প্রবলেম হচ্ছে। দেখি আর কি, এটা আমি হয়তো বা আরেকটা ড্রাইভ হয়তো বা চেঞ্জ করতে পারি, করলে হয়তো বা এটা কাজ করবে আবার। সমস্যা নেই, এটা আমি চেঞ্জ দেখে নিব। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে মোটামুটি ভাই আমার আনলিমিটেড ড্রাইভ আছে, শেয়ার করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে খুব ভালো হয় তো। আপনি তাহলে একটা কাজ করেন, আমার সাথে একটু মেসেঞ্জারে কথা বলেন তো। আনলিমিটেড ড্রাইভ বলতে কি আপনি মানে প্যাকেজ হিসেবে প্রাইস নিয়ে নিয়েছিলেন পরে কিনে? না না, আমারটা ইডুএমএল তো, তাই আনলিমিটেড। ও আচ্ছা আচ্ছা, ইমেল থেকে আনলিমিটেড করে নিয়েছেন, বুঝতে পারছি। ইমেল কাউন্সিল তো ভাই আমি 6টা দেখতে পাচ্ছি ওই লিংকে, আমি 6টা পাইছি ক্লাস, এর বেশি পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, 6টা বেশি পাচ্ছেন না। আমারটা তো পুরো সবগুলো খুব এরকমটা তো হওয়ার কথা না। আচ্ছা, যার এখানে যেটা মানে যিনি 11টা পাচ্ছেন আর কি, যিনি 11টা পাচ্ছেন তিনি জাস্ট একটু কাইন্ডলি কষ্ট করে ডাউনলোড করে নিয়ে এটাকে। ডাউনলোড করার জন্য কিছু থার্ড পার্টি সফটওয়্যার পাওয়া যায়, সেখানে জাস্ট একটু ট্রাই করলে পরে আই থিঙ্ক সো পারা যাবে। বাট আমি আসলে অ্যাক্সেস করতে পারছি না ওটার মধ্যে, আমাকে ঢুকতে দিচ্ছে না। এটা ট্রাই করতেছি সলভ করার জন্য, বাট আসলে পারছি। আচ্ছা, আমার এখানে মনে হয় এটা করা যাবে না, আমার নাম্বার ভেরিফিকেশন হয় না, তো এই জন্য মেবি ঝামেলা করতেছে। আচ্ছা মেহেদি ভাই, এখানে আসলে কি দেখাচ্ছে ওরা? ভাই আমাকে দিলে সমস্যা না, আমি আমার গুগল ড্রাইভ থেকে শেয়ার করে দিতে পারবো, আমার আচ্ছা আনলিমিটেড আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি তাহলে আপনাকে তাহলে আমি উই ট্রান্সফার থেকে দিয়ে দিব না, ঠিক আছে? যেভাবে দেন সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আপনি তাহলে আমাকে একটু ইয়েতে নক দিন, মেসেঞ্জারে নক দিন বিষয়টা। আচ্ছা ভাই, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করব। আচ্ছা হ্যাঁ, স্ক্রিনটা একটু শেয়ার করেন তো দেখি তো। এই যে ভাই, আচ্ছা, এখানে কি বলছে দাঁড়ান একটু দেখি, এখানে তো আসলে দেখা যাচ্ছে না জিনিসটা, অনেক ছোট হয়ে আছে তো আপনার স্ক্রিনটা। দাঁড়ান আমি একটু ফুল স্ক্রিন করি। হ্যাঁ, এবার চলে আসছে। আচ্ছা, কি বলছে যে ইউ নিড এ ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড ডেস্কটপ টু complete this. No password or personal data required or collected. Do not use it if you are running or going to run Facebook ads. To rent ads account, you need to contact it ads right to our আচ্ছা, এখানে আপনি এটা করতে চান না। এখানে আসলে সামালে হবে কি, পেমেন্ট মনে হয় ভালো দিচ্ছে ওরা, তাই না? জি জি। বাট সমস্যা হচ্ছে এই সমস্ত মানুষজন আসলে হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাডস ম্যানেজারটা আছে, এই অ্যাডস ম্যানেজারের থ্রুতে তারা হচ্ছে যে আসলে একটা অ্যাক্সেস নেওয়ার জন্য মানে চাচ্ছিল আর কি। মানে আপনার অ্যাড ম্যানেজার থেকে একটা অ্যাক্সেস তারা নিতে যাচ্ছিল, এবং যার কারণে আসলে আপনি ভবিষ্যতে অ্যাড রান করতে গেলে একটু ঝামেলা হতে পারে। তা আপনি এটা করতে যান না, কারণ আমরা যদি এখন এসিও দেখছি, বাট পরবর্তীতে আমরা ফেসবুক মার্কেটিংটা দেখবো। সো ফেসবুক মার্কেটিং যখন আমরা দেখবো, তখন আমাদেরকে ফেসবুক অ্যাড ম্যানেজারের মধ্যে কাজ করতে হবে। তো আমরা তো অবশ্যই এটা করবো না যে আমাদের অ্যাড ম্যানেজারের মধ্যে আমরা তাহলে অ্যাড রিটার্ন করবো না, প্রয়োজন নেই এটা। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা ওই অ্যাপ ইনস্টল, ক্লিক সার্চ, সোশ্যাল মিডিয়াতে ঝামেলা হয়, ক্লিক সার্চ বা অ্যাপ ইনস্টল কাজ করতে পারেন। সরি, কাজগুলো খুব কম পাওয়া যায় আসলে। এই যে দেখেন ভাইয়া, এই যে এই মানে পেমেন্ট মানে করলে আসে না ঠিক মতন, মানে ইয়াগুলো হয় না, মানে যে অ্যাডগুলো আসে না। স্ক্রল করতে বলে ফেসবুকে, বাট স্ক্রল করলে কিছু আসে না। অনেক ক্লিক সার্চ থেকে আসে, ক্লিক সার্চ থেকে মানে যেটা আসে, আবার ম্যাক্সিমামই আসে না আর কি, বুঝছেন ভাইয়া? মানে যে লিঙ্কগুলো দেওয়া থাকে ডাউনলোড ইনস্টল, ডাউনলোড এন্ড ইনস্টলের কাজ পাই নাই তেমন একটা পাইছিলাম, একটা করছি, একটা পাইছি, পেমেন্ট পাইছি। আচ্ছা আচ্ছা, না ওইটা একটু দেখেন আসলে ডাউনলোড ইনস্টল, ক্লিক সার্চ এগুলো থেকে নাকি মোটামুটি আসলে কাজ পারা যায়, সময় লাগে একটু, বাট কিছু নাকি আর্নিং হয় ওইখান থেকে আর কি। দেখেন বিষয়টা। আর আর তারপরে ভাইয়ের তো অনেকগুলো জব আছে। যে লিঙ্কগুলো ওরা আসলে প্রোভাইড করে, ওই লিঙ্কগুলো দেখা গেছে আমরা ঢুকতে গেলে একটু চাই না, ঝামেলা জিরো করে আর আছে। কি। বুঝতে পারছি। এই যে যেমন এই কাজটাই দেখেন ভাই, এই যে স্পটিফাই লিসেন, এটার ভিতরে ঢুকলে আমাদের তো এই যে কান্ট্রিতে এই ইয়াটা সাপোর্ট করে না। ভিপিএন লাগে, ভাইয়ের শর্ট লিংক গুলো অনেকগুলোতে অ্যাক্সেস করা যাচ্ছে না ঢোকার পরে। ভিপিএন লাগে আর কি। আমি জিমেলের জন্য ট্রাই করতেছি, আপনাদের জিমেল অ্যাকাউন্টের অনেক কাজ পাওয়া যায় এখানে, বাট জি ভাই, জি ভাইয়া। হ্যাঁ জিমেল, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলুন। ভেরিফিকেশন নাম্বারটাই প্রবলেম। ফিডব্যাক যে দেওয়া লাগে ওইটা যদি আরেকবার একটু দেখাইতে, যে আমরা ওই অ্যাডস এর মানে আর কি নিউজ ফিড স্ক্রল না করে অ্যাডে ঢোকা যায়, বাট ওইটা রিসেন্টে আসে না, ফিডব্যাক দেওয়া যায় না। আর ফিডব্যাক না দিলে তো আসলে পেমেন্ট পাওয়া যাবে না।
আপনারা কি পেজ পর্যন্ত যেতে পারেন না? পেজটা পর্যন্ত যেতে পারেন তো? জি জি, পেজ পর্যন্ত তো যায়। আচ্ছা, এখন আমি একটু মানে যেটা আসলে বলেছিলাম সেটা হচ্ছে যে আপনাদের যদি ওই পেজের অধীনে যদি কোনো অ্যাড চলে ফেসবুকে ওই সময়, তাহলে সেক্ষেত্রে আপনারা যদি facebook/ad/library এই লিঙ্কে যদি একটু যান, এখানে যদি একটু যান, গিয়ে যদি হচ্ছে যে আপনি এখান থেকে এই সার্চ অলে ক্লিক করে লোকেশন যদি অল দেন, দিয়ে ধরেন হচ্ছে আমি এখান থেকে যদি দারাজ লিখি, দারাজ লিখে যদি আমি ধরেন দারাজের অ্যাডের মধ্যে দারাজের কোনো রকম মানে অ্যাড চলতেছে কিনা সেটা যদি আমি দেখতে চাই, এখানে যদি ক্লিক করি, খেয়াল করে দেখেন এটা চলে আসে দারাজের বর্তমানে 100টা অ্যাড চলতেছে ফেসবুকে, এবং এই অ্যাডগুলো ওরা চালাচ্ছে দারাজের। এই জায়গা থেকে অ্যাড দেখার পরেও ওই রিসেন্টে আসে না অ্যাডগুলা ফিডব্যাক দেওয়া যায় না এখান থেকে। আচ্ছা 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 আচ্ছা, এটাই আসলে মেইন প্রবলেম হয়। আসলে একটা প্রবলেম হয়ে গেল, দেখতে হবে জিনিসটা আসলে। অ্যাড অ্যাক্টিভ দেখায় কিন্তু আমার ফেসবুকে শো করে না। বুঝতে পারছি, আর এখান থেকে ফিডব্যাক তো আসলে দেওয়া যায় না। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তাহলে দেখি আসলে এটা যদি কোনোভাবে সলভ করা যায় আমি তাহলে জানাবো আপনাদেরকে। এমনিতে যতটুকু পারা যায় আর কি, একটু জাস্ট ট্রাই করুন, আমি পরবর্তীতে দেখতেছি আর কি যেটা আসলে কিছু করা যায় কিনা। আপনার এই মাইক্রো ওয়ার্কার্সে আসলে ওরকম এক্সপার্ট লেভেলের ওরকমভাবে কাউকে পাচ্ছি না। আর সেকেন্ড বিষয় হচ্ছে আমি আসলে সময় নিয়ে ওভাবে করে যে কথাবার্তা বলবো সেই পরিমাণে সময় আসলে পাচ্ছি না। দেখি আমি কথাবার্তা বলে আপনাদেরকে জানাবো না ইনশাল্লাহ, সমস্যা নেই, ঠিক আছে। এই আচ্ছা, আমরা একটু মানে টপিকে আসি। আমরা হচ্ছে যে একটু পড়াশোনা করি, আমাদের কোর্স মডেলে যদি একটু আমরা দেখি, এখানে হচ্ছে যে আমাদের একটু যেটা দেখি আমরা মনে হয় হচ্ছে এসইওর ব্যাকলিঙ্ক পার্টের মধ্যে ছিলাম, এবং আমরা কি এই পার্টগুলো মনে হয় দেখি নাই, তাই না? আমরা মনে হয় এসইওর কোন পর্যন্ত দেখছিলাম লাস্ট অফ অল? আমরা ডু ফলো নো ফলো ব্যাকলিঙ্ক এগুলোকে আমরা দেখছিলাম মনে হয়। আমরা শুধু অন পেজ এসইওটা দেখেছিলাম, অফ পেজের এসইও আসলে কিছু দেখিনি। কিছু দেখি নাই। আর হচ্ছে যে আপনার মনে হয় টেকনিক্যাল এসইও দেখছিলাম, রাইট? জি 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 ভাইয়া। আচ্ছা, বাট অফ পেজ এসইওর মধ্যে আমরা যাইনি। না আচ্ছা ওকে, ফাইন, সমস্যা নেই। দেখেন আচ্ছা ভাইয়া, অফ পেজ এসইও তে যাওয়ার আগে যদি ওই অন পেজ এসইওর মানে কোন জায়গায় মানে কতগুলো বিষয় আছে এগুলো যদি একটু মানে একটু একটু করে এক একটা নাম যদি একটু বলে দিতে। আচ্ছা শর্ট আচ্ছা আচ্ছা, অন পেজ এসইওর মধ্যে আপনাকে কাজ করতে হবে বেসিক্যালি কয়েকটা জায়গাতে। একটা হচ্ছে মেটা ডাটা অপটিমাইজেশন করতে হবে আপনাকে। মেটা ডাটা বলতে মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন। আর কাজ করতে হবে আপনাকে হেডিংয়ের মধ্যে H1 ট্যাগের মধ্যে আপনাকে কিওয়ার্ডটা প্লেস করতে হবে। থার্ডলি হচ্ছে আপনাকে কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড প্লেস করতে হবে, এবং সেটা খুব বেশি না, পার 1000 ওয়ার্ডসে হচ্ছে আপনি যদি 2-3 বার করেন দ্যাটস এনাফ, আর কিছু করা লাগবে না। আবার যদি মনে করেন যে আপনি ইয়েতে চলে যান, কী বলে, আপনি যদি ইমেজে চলে যান, ইমেজগুলোকে যদি প্রপারলি আপনি অপটিমাইজেশন করে দেন, ইমেজগুলোকে যদি প্রপারলি আপনি অপটিমাইজ করে দেন, এটা খুব ভালো কাজ করবে, এটা খুব ভালোভাবে করে কাজ করে। অ্যান্ড ফোর্থলি হচ্ছে আপনার ইউআরএল। আপনার যে ইউআরএল বা যে লিঙ্ক আছে বা যে স্ল্যাগ আছে, এই স্ল্যাগের মধ্যে যদি হচ্ছে যে আপনার কিওয়ার্ডটা যদি প্লেস করা থাকে, এটা খুব ভালো কাজ করে। সো এরকম কয়েকটা জায়গার মধ্যে যদি আপনি আপনার কিওয়ার্ডটাকে যদি পারফেক্টলি প্লেস করতে পারেন, আলটিমেটলি দেখা যায় আসলে আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। এছাড়া আপনার টেকনিক্যাল এসইওর মধ্যে আমরা দেখেছিলাম ওয়েবসাইটের লোডিং স্পিডটা একটু মেজার করে, ওয়েবসাইটের মোবাইল ফ্রেন্ডলিনেসটা একটু মেজার করে, ওয়েবসাইটের আপনার robots.txt একটা ফাইল ছিল আমাদের, robots.txt, আমাদের ক্যানোনিক্যাল ইউআরএল ছিল, সাইট ম্যাপ ছিল X, তারপর হচ্ছে আমাদের এরকম কিছু পার্ট ছিল আর কি, যে বিষয়গুলো নিয়ে হচ্ছে যে আমরা আসলে কাজ করেছিলাম। আমরা 301 রিডাইরেকশন নিয়েও কাজ করেছিলাম, আমরা 302 রিডাইরেকশন নিয়ে কাজকর্ম করেছিলাম। এই ছিল মোটামুটি আমাদের ব্যাপার স্যাপার। আপাতত আমরা এই বিষয়গুলি দেখেছিলাম, এর ব্যারিয়ার কোনো বিষয় আমরা অন পেজের মধ্যে ওভাবে করে দেখিনি। এই ঠিক আছে। তো আজকেরটা অন পেজের কাজ কি শুধু এগুলোই, আর কোনো কাজ নেই? না, এগুলোর মধ্যে কিওয়ার্ডটাকে প্লেস করবেন, কন্টেন্টের মধ্যে এগুলোকে দিবেন। এই দ্যাটস ইট। হ্যাঁ, মোটামুটি অত কঠিন না ব্যাপারটা, সহজেই মোটামুটি আর কি এরকমটা। আচ্ছা, আর বাকিটা হচ্ছে এক্সপিরিয়েন্স করতে করতে, কাজ করতে করতে আরও অভিজ্ঞতা হবে, আরও অনেক কিছু জানতে পারবেন, আরও অনেক অভিজ্ঞতা যত মানে দিন যত যাবে, অভিজ্ঞতা যত বাড়বে তত বেশি আর অনেক কিছু জানবেন, এরকমটা আর কি। আরেকটা ব্যাপার হলো যে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে গেলে বায়ার মানে যখন মেসেজ করে রিপ্লে তখন বলে যে মানে স্যাম্পল পাঠাইতে বলে, স্যাম্পল আসলে কই পাবো না। স্যাম্পল বলতে কিসের স্যাম্পল চাই সে?
মানে ওয়ার্কের স্যাম্পল, মানে আমি এই কাজটা যে করছি ওই কাজের ওয়ার্কিং। আপাতত হচ্ছে আপনাদের কাছে ওরকম কোনো স্যাম্পল নাই। স্যাম্পল দেখানোর জন্য একটা ওয়েবসাইট লাগবে আপনাদের। সো এই ওয়েবসাইটটা আমাদের কাছে নাই, আর এই ওয়েবসাইটের জন্যই আসলে এত কষ্ট করা। সো ওইটা হয়ে গেলে পরে স্যাম্পলটা দেখানোটা কোনো ব্যাপার হবে না আমাদের জন্য অ্যাকচুয়ালি। লাইক তখন আমি আর্কিটেক্ট আসলে বায়ার কিছু বলতে পারি, আসলে কনভিন্স করতে পারি। তখন জাস্ট তারে বলবেন যে ভাই দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা আসলে এরকম একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য ট্রাই করবো। এই যে আমাদের আরেক ব্যাচের একটি স্টুডেন্ট, সো উনি হচ্ছে যে এখানে এসি, উনি উত্তরখান থাকে আর কি, মানে এত বড় লোকশন দেয় না এসি এক্সপার্ট ইন বাংলাদেশ এগুলোতে যায় নাই, বাট উনি মোটামুটি উত্তরখান থাকে আপনার। সো উনি ওনাকে আমি বলছিলাম যে আপনি ট্রাই করেন যে আপনি হচ্ছেন এখানে র্যাঙ্ক করতে পারেন কিনা। সো উনি বেসিক্যালি র্যাঙ্ক করছে এখানে। তো এখন আমাকে যদি কোনো বায়ার প্রশ্ন করে যে আপনি আসলে ভালো কাজ করতে পারেন কিনা, আলটিমেটলি সে বলে যে আমি এখানে থাকি, তুমি এটাকে গুগলে সার্চ করো, দেখো আমাকে তুমি খুঁজে পাবা গুগলের ফার্স্ট পজিশনে। সো আলটিমেটলি এটা যদি তুমি দেখো তাহলে সেক্ষেত্রে বায়ার বিলিভ করে যে হ্যাঁ ও আচ্ছা, তুমি যদি তোমারও র্যাঙ্ক করাতে পারছো তো আলটিমেটলি আমাকেও তুমি র্যাঙ্ক করাতে পারবা, এরকমটা। আমাকে জানান, আমি আপনাকে অবশ্যই হেল্প করবো। আর তাছাড়া কনফিডেন্স এখনও তোমরা পাচ্ছেন না, বাট যখন আমাদের ফুল এসিওটা শেষ হয়ে যাবে তখন দেখবেন এমনি কনফিডেন্স চলে আসবে আপনার মধ্যে। আপনি বাইরে বলবেন যে আপনার টিম আছে, আপনার স্যার আছে, সবাই আছে, বলবেন যে আরেকটা প্রবলেম হয় যে প্রাইসটা আর কি ফিক্স করতে গেলে, যেমন ওনারা বাজেট দিয়ে রাখে $3 বা মনে করেন $30, ঠিক আছে, তো তখন মানে এই কত ডলার আমি আসলে কাজটা করবো ওই জিনিসটা নিয়ে আসলে আমি ক্লিয়ার থাকি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি এসইওর কাজগুলো আসলে ওভাবে করে বলাটা একটু টাফ যে আসলে আপনার কত ডলার লাগতে পারে কাজটা করতে, কারণ এসইওর প্রত্যেকটা কাজের জন্য আসলে কাস্টমলি আপনার মানে কাজ করতে হয়। মানে যেমন একটা ক্লায়েন্টের সাথে যদি আপনি কাজ করতে যান, হয়তোবা তার একটা কাজের জন্য আপনার খরচ পড়তেছে $500, আরেকজন ক্লায়েন্টের জন্য আপনার খরচ পড়তেছে $50। দেখেন এসইও কিন্তু করতেছেন আপনি, দুটো ক্ষেত্রে কিন্তু আপনাকে এসইওই করতে হচ্ছে, বাট আলটিমেটলি এক জায়গাতে আপনার কস্টিংটা বেশি হচ্ছে, আরেক জায়গাতে কস্টিংটা আপনার কম পড়ছে। রিজনটা কি? রিজন হচ্ছে আপনার এই কম্পিটিটর অ্যানালাইসিস। এসইওতে সব কিওয়ার্ডে র্যাঙ্কিং করার মনে করেন আপনার মানে কম্পিটিশন সেম না। কোনো কিওয়ার্ডে আপনি খুব ইজিলি র্যাঙ্ক করতে পারবেন, কোনো কিওয়ার্ডে আপনার র্যাঙ্ক করতে গেলে একটু কষ্ট বেশি করতে হবে। তো যেখানে কষ্ট বেশি করতে হবে সেখানে আলটিমেটলি আপনার খরচও বেশি পড়বে, আবার যেখানে আপনার কষ্ট কম সেখানে আপনার খরচও কম পড়বে। লাইক আজকে যদি আপনি সিম্পলি দেখেন, আপনি যদি আজকে গুলিস্তানে বা ফার্মগেটে যদি একটা দোকান দিতে চান, একটা খাবারের যদি দোকান দিতে চান, আপনার যে পরিমাণে খরচ পড়বে, আপনি যদি সেম দোকানটা গাজীপুরের আপনি মনে করেন মানে ঘোরা ইয়েতে কী বলে পুবাইলে যদি দিতে চান, আপনার কি সে পরিমাণ খরচ পড়বে? অবভিয়াসলি না, কম পড়বে খরচটা, তাই না? ফার্মগেটে বা গুলিস্তানের লোকজন যেমন অনেক বেশি, সেল যেমন হওয়ার পার্সেন্টেজ অনেক বেশি, একই রকমভাবে সেখানে জায়গার দামও অনেক বেশি, রেস্টুরেন্টের খরচও অনেক বেশি। আবার পুবাইলে যেমন লোক সংখ্যাও কম, মানুষজনও কম, একই রকমভাবে সেখানে রেস্টুরেন্টের দামও কম, আবার সেল হওয়ার পার্সেন্টেজও কম। এটা আর কি। এখন যেই কিওয়ার্ডে যেমন কম্পিটিশন সেই কিওয়ার্ডে তেমন প্রাইস। আচ্ছা, তো আমরা গত ক্লাস পর্যন্ত যে পার্টগুলো দেখেছিলাম তার মধ্যে ছিল কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ বলুন। অনেক বেশি বাজেটের কিছু কাজ, মানে এখন আমার সামনে দুইটা বায়ার রিকোয়েস্ট আসলো, একটা $259 আর একটা হচ্ছে $2000। আচ্ছা, তো এরকম রিকোয়েস্ট আমরা আসলে আর কি আপনি একটা কাজ করেন, একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশটটি আমাকে একটু পাঠান, আমি একটু দেখি। একটা স্ক্রিনশট হ্যাঁ আমারও আমাদের কিছু চ্যাট। রিকোয়েস্ট। আচ্ছা, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের চ্যাটের মধ্যে দেন, আমি এটা দেখতেছি, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কাজটা, সমস্যা নেই, চ্যাটের মধ্যে দেন, একটু দিয়ে রাখেন আপনি, আমি দেখতেছি এটা পরে, সমস্যা নেই। আচ্ছা, আমরা বেসিক্যালি হচ্ছে গত কয়েকটা ক্লাস পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছিলাম তার মধ্যে যেটা ছিল সেটা কিওয়ার্ড রিসার্চ ছিল, কিওয়ার্ডের ক্লাসিফিকেশন ছিল, কিওয়ার্ড কীভাবে করে রিসার্চ করতে পারি সেটা ছিল, অন পেজ এসইও কীভাবে করে করতে হয়, অন পেজ এসইও করার জন্য কী কী বিষয় আমাদের লাগবে, আমরা অন পেজ এসইও ছাড়াও টেকনিক্যাল এসইও কিছু টার্মের সাথে পরিচিত হয়েছিলাম। তো আজকের ক্লাস থেকে বেসিক্যালি আমরা জানার চেষ্টা করব অফ পেজ অপটিমাইজেশন বা লিঙ্ক বিল্ডিং সম্পর্কে। তো আমরা অন পেজ অপটিমাইজেশন বা হচ্ছে আসলে কিওয়ার্ড রিসার্চটা যদি আসলে করতে চেয়েছিলাম, কিওয়ার্ড রিসার্চটাকে আমরা একটা দোকানের সাথে তুলনা করেছিলাম যে আমি আসলে আমার দোকানটা কোন প্লেসের মধ্যে নিয়ে যাব। আমরা অন পেজটাকে হচ্ছে একটা বৈবাহিক সম্পর্কের সাথে তুলনা করেছিলাম। সেম টু সেম একই প্রসেসে লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ অপটিমাইজেশন হচ্ছে ঠিক মানে অনেকটা ওরকম টাইপের একটা জিনিস। একটা সহজ উদাহরণ দিই, কেউ মাইন্ড করবেন না। যখন কোনো গ্রামে মেয়ে দেখতে যাওয়া হয়, যখন কোনো মেয়েকে বিয়ে শাদী করার জন্য বা মেয়ে দেখার জন্য গ্রামে যাওয়া হয়,
আলটিমেটলি মেয়েকে কিন্তু চেষ্টা করা হয় যতটুকু পারা যায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেন আনা যায় ছেলের সামনে, ছেলে পক্ষের সামনে এনে যেন তারপরে তাদেরকে যাতে ভালো লাগে বিষয়টা, আদর আপ্যায়ন করা হয়, খাবার দাবার দেওয়া হয় ভালো ভালো, সব কিছু কিন্তু করা হয়। এখন মনে করেন আপনার মেয়ে ভালো, মেয়ে দেখতেও খারাপ না, মেয়ে দেখতে অনেক সুন্দর, মেয়ের পরিবারও ভালো, মেয়ের বাড়িঘরও সব কিছুই ভালো, সব ঠিক আছে। তারপরেও খেয়াল করে দেখবেন যে বেসিক্যালি এটা ছেলেপক্ষ থেকে করা হয়। ছেলেপক্ষের পক্ষ থেকে হচ্ছে আপনার দেখা যায় যে বোনের জামাই বা দুলাভাই বা হচ্ছে আপনার বড় ভাই টড় ভাই না, বাবা মা না, মনে করেন যে আপনার ওই বা মানে কিছু থাকে না লোকজন যারা আসলে আমাদের পরিবারের না, বাট আমাদের পরিবারের সদস্যের সাথে খুব ভালো সম্পর্ক আর কি, এরকমটা হয় না, যেমন দুলাভাই বা শালা সম্বন্ধে যারা থাকে আর কি। এরা দেখবেন যেটা করে সেটা হচ্ছে যে এরা আসলে আপনার আশেপাশে যে সমস্ত আপনার মানুষজন আছে, আপনার পাড়ার প্রতিবেশী যারা আছে, যারা বিভিন্ন চায়ের দোকানদার, তারপর হচ্ছে আপনার বিভিন্ন মোড়ের বিভিন্ন লোকজন, এদেরকে জিজ্ঞেস করে যে আসলে অমুক বাড়িতে যে মেয়েটা আছে তার সাথে আসলে কেমন অবস্থা, বা মেয়েটার কোনো খারাপ দিক টিক আছে কিনা, বা কোনো খারাপ সমস্যা আছে কিনা জিজ্ঞেস করে। সেম প্রসেসে ছেলেদের ক্ষেত্রে হয়, যে ছেলেদের ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় যে ছেলের কোনো খারাপ অভ্যাস আছে কিনা, বাজে কোনো ব্যবহার আছে কিনা জিজ্ঞেস করা হয়। জিনিসটা কেন করা হয়? এটা কি সন্দেহের বশে করে? না, সন্দেহের বশে করে না, জাস্ট জানার জন্য। কারণ ভাই একটা ঘরের মেয়ে আরেকটা ঘরের ছেলের সাথে আজীবন ধরে থাকবে, সো অবশ্যই কিছু তথ্য জানার দরকার আছে যে এটা আসলে রিয়েল কিনা। তো গুগল অ্যাকচুয়ালি সেম জিনিসটাই করতে চায়, বা সেম প্রসেসটাই আসলে তারা করতে চায়। লাইক ধরেন যে আপনার গুগলও চায় যে আসলে আপনি যেহেতু কাজ করেন, ধরেন আপনি কাজ করেন হচ্ছে শিয়াল নিয়ে, লাইক ধরেন আপনি শিয়াল নিয়ে কাজ করেন, যে শিয়াল কীভাবে করে খাওয়া দাওয়া করে, শিয়াল কই থাকে না থাকে, বন জঙ্গলের কোন পাশে শিয়ালকে পাওয়া যায়, শিয়াল পালতে গেলে পরে কী করতে হয়, শিয়ালকে আসলে পালা যায় কিনা। আপনার ধরেন এই নিয়ে একটা ওয়েবসাইট আছে, আমি জানি না শিয়ালের ওয়েবসাইট আসলে করলে পরে কেমন হবে, বাট ধরেন আপনার আছে, আপনি শিয়াল পালেন। তা এখন শিয়াল পালন সেটা কথা না, কথা হচ্ছে যে শিয়াল নিয়ে আসলে কারা বেশি মানে আপনার এই ওয়েবসাইট নিয়ে আসলে কারা কথাবার্তা বলবে বলুন তো? যারা প্রকৃতি প্রেমিক, বা যারা হচ্ছে আসলে পশু পাখি পছন্দ করে, বা যারা হচ্ছে আপনার পশু পাখি ডাক্তার, তারা আপনার ওয়েবসাইট নিয়ে কথাবার্তা বলতে পারে, তাই না? যে অমুক ওয়েবসাইটের মধ্যে শিয়াল নিয়ে একটা ভালো আর্টিকেল আছে, সো আমরা হচ্ছে ওইটাকে পছন্দ করলাম। বা আপনার ধরেন কোনো একজন অ্যানিমেল স্পেশালিস্ট বা কোনো একজন পশু বিজ্ঞান পশু চিকিৎসক আপনার কোনো একটা কন্টেন্ট সে তার ফেসবুকে শেয়ার করছে, বা সে তার টুইটারে গিয়ে শেয়ার করছে, এই বিষয়গুলো কিন্তু গুগল আসলে অ্যানালাইসিস করে, এবং এগুলো কিন্তু গুগল বুঝতে পারে। গুগলের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই ডেভেলপড যে একটা মানুষ কি নিয়ে ইন্টারেস্টেড এবং সে কি শেয়ার করতেছে, সে কাকে কাকে ব্যাকলিঙ্ক দিচ্ছে তার ওয়েবসাইট থেকে। ব্যাকলিঙ্কের ব্যাপারটা যদি আমি একটু বুঝাই বলি আপনাদেরকে, খেয়াল করে দেখেন, আমি যদি উইকিপিডিয়াতে যদি যাই এবং উইকিপিডিয়াতে গিয়ে যদি আমি একটু যদি দেখি, এখানে আমি যদি ডিজিটাল মার্কেটিং যদি লিখি, দেখেন এই যে খেয়াল করে দেখেন এই পার্টের মধ্যে যে আপনার এই যে লিঙ্কটা, এই যে আপনার মানে নীল কালারের যে পার্টটা আর কি, এই যে নীল রঙের যে জিনিসটা, এটাকে কি বলি আমরা বলেন তো? যে নীল কালারের যে লেখাটা, এই যে আপনার নীলে যে মাউসটা যে একটু ইয়ে হয়ে যাচ্ছে, এটা কী বলি আমরা? লিঙ্ক বলি না? লিঙ্ক বলি বা হাইপার লিঙ্ক বলি, এগুলোই তো বলি, তাই না? হ্যাঁ, এসইওর ভাষায় এটাকে বলা হয় ব্যাকলিঙ্ক, বা আমরা তো নর্মাল ভাষাতে এটাকে লিঙ্ক, ইউআরএল, হাইপার লিঙ্ক এগুলোই তো বলি, তাই না? বাট এসইওর ভাষায় কিন্তু এটাকে লিঙ্ক বলে, বাট আরও স্পেসিফিক করে বলতে গেলে এটাকে ব্যাকলিঙ্ক বলে, ঠিক আছে? সো দেখেন গুগল এটা খুব পছন্দ করে যে একজন ব্যাকলিঙ্ক আপনি পেয়েছেন কোনো একজন অ্যানিমেল স্পেশালিস্টের কাছ থেকে, যেহেতু আপনি শিয়াল নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে এটা গুগল খুব পছন্দ করে। কারণ ভাই আমি শিয়াল পালি না ভাই, শিয়াল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি ভাই শিয়াল ওভাবে করে পছন্দ করি না, কোনোদিন পালবো সেটা চিন্তাও করি নাই ভাই, আমি পশু পাখি নিয়ে ওরকমভাবে জানিও না। সো আমি যদি একটা শিয়ালের ওয়েবসাইটে যদি ব্যাকলিঙ্ক দিই, বা এবারে এরকম যদি ভাবে আমি যদি একটা লিঙ্ক করি একটা শিয়ালের ওয়েবসাইটকে, এটা ভাই আসলে গুগল অতটা ভ্যালু দিবে না, যতটা ভ্যালু দিবে যদি শিয়াল স্পেশালিস্ট বা ফক্স স্পেশালিস্ট বা ফক্স ডক্টর এরকম টাইপের যদি কেউ আসলে একটা ব্যাকলিঙ্ক দেয়, বা সে যদি তার ফেসবুকে বা তার সোশ্যাল প্রোফাইলে যদি সেটাকে শেয়ার করে, তাহলে গুগল যে পরিমাণে ভ্যালু দিবে আলটিমেটলি সেই পরিমাণে ভ্যালু কিন্তু সে আমাকে দিবে না। ধরেন আমি সিম্পলি বোঝাই, মেয়ের পাশের বাড়ির মনে করেন চাচা হয়, সাপোজ মেয়ের পাশের বাড়ির চাচা হয় বা ছেলের পাশের বাড়ির চাচা হয়, ওই চাচা যদি বলে যে ছেলে প্রতিদিন রাত্রেবেলা মদ খেয়ে বাসার মধ্যে আসে, তাহলে বিষয়টা যতটা গ্রহণযোগ্যতা পাবে, ছেলে সম্পর্কে যদি 5 কিলোমিটার দূরের গ্রামের কোনো ভদ্রলোক যদি বলে ও আচ্ছা 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 ওই গ্রামের ওই বাড়ির ওই ছেলে না, ও
আচ্ছা আচ্ছা, ওরা একবার দেখছিলাম ওই মাঠের মধ্যে গিয়ে কোন একটা ছেলে জানি ঠ্যাং ভেঙে দিছিল, সাপোজ লাইক যদি বলে এই কথাটা, এরা কিন্তু অতটা গ্রহণযোগ্যতা পাবে না। কারণ 5 কিলোমিটার দূরে গিয়ে যেই লোক হচ্ছে আগে চিন্তা করতে, ও আচ্ছা আচ্ছা 5 কিলোমিটার দূরের ওই গ্রামে ওই বাড়ির ওই ছেলেটা, ও হ্যাঁ মনে পড়ছে, ওরা তো আমি দেখছিলাম এই মাঠের মধ্যে খেলতে গিয়ে হচ্ছে আরেকজনের ঠ্যাং ভেঙে দিয়েছিল, কি জানি ঝামেলা হয়েছিল এদের সাথে। এইটা যতটা গ্রহণযোগ্যতা পাবে, তার থেকে যদি পাশের বাড়ির চাচা যদি বলে, যদিও রক্তের চাচা না হোক, সম্পর্কে চাচা না হোক, যদি এমনিও যদি পরিচিত চাচা যদি বলে যে এই ছেলের অভ্যাস খারাপ, ও বাসার মধ্যে রাত্রেবেলা মদ খায় ফিরে, এটা যদি সে বলে, এটা কিন্তু বেশি গ্রহণযোগ্যতা পাবে, রাইট? সো আমি হচ্ছে সেদিক থেকে গুগলের চোখে যে ওই 5 কিলোমিটার দূরের সেই ভদ্রলোক, যাকে হচ্ছে আসলে মনে করে পরে দিয়া একটা কথা বলতে হয়, আর পাশের বাড়ি সে চাচা হচ্ছে গুগলের চোখে সেই ব্যক্তিটা যারা শিয়াল নিয়ে কাজ করে, যারা হচ্ছে আপনার শিয়ালের ডাক্তার বা শিয়াল স্পেশালিস্ট, এরা হচ্ছে আপনার গুগলের চোখে খুব ভালো। সো এই ধরনের বিষয়গুলিকে বলা হয় রিলেভেন্সি বা রিলেভেন্ট। আপনি ওয়েবসাইট করার পরে আপনার ওয়েবসাইটকে যদি যে সে ইচ্ছা মতো করে ব্যাকলিঙ্ক দেওয়া শুরু করে, কোনো লাভ নাই, গুগল কোনো ভ্যালু দিবে না। আপনাকে অবশ্যই রিলেভেন্ট ব্যাকলিঙ্ক আনতে হবে। এখন ব্যাকলিঙ্ক আনার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, আপনাকে কিছু টার্মের সাথে পরিচিত হইতে হবে ব্যাকলিঙ্ক আনার ক্ষেত্রে। ব্যাকলিঙ্ক তো চাইলে আমরা আনতে পারি, মনে করেন আমার ফ্রেন্ড সার্কেলের তো বহুত ওয়েবসাইট আছে, তাই না? আমার বন্ধু বান্ধবের অনেকের অনেক ওয়েবসাইট আছে, আপনাদেরও সবার ওয়েবসাইট। কারণ আমি যদি আপনাদের সবাইকে যদি বলি ভাই আপনারা সবাই আমার একটা করে ব্যাকলিঙ্ক দেন, আপনারা সবাই ব্যাকলিঙ্কও দিলেন, গুগলকে আমরা গুগলের ফার্স্টে নিয়ে যাবে? হ্যাঁ নিতে পারে, তবে এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, কিছু টার্মের সাথে আমাদেরকে একটু পরিচিত হইতে হবে ব্যাকলিঙ্ক বিষয়টাকে আরেকটু ইজিলি রিয়েলাইজ করার জন্য। যেমন ধরেন এইটা হচ্ছে ওয়েবসাইট এ এবং এইটা হচ্ছে ওয়েবসাইট বি। সো ওয়েবসাইট এ এবং ওয়েবসাইট বি এই দুজনের মধ্যে ধরেন ওয়েবসাইট এ ওয়েবসাইট বিকে একটা ব্যাকলিঙ্ক দিয়েছে, ওকে? ওয়েবসাইট বিকে একটা ব্যাকলিঙ্ক দিয়েছে। ব্যাকলিঙ্ক দেওয়া মানে কি? মানে হচ্ছে ওয়েবসাইট এ, ধরেন এটা হচ্ছে ওয়েবসাইট এ, সো ওয়েবসাইট এ কে যদি হচ্ছে যে আপনি আসলে একটু যদি দেখাই আমি আপনাদেরকে, ধরেন ওয়েবসাইট এ কে যদি হচ্ছে যে আপনি আসলে ধরেন এটা হচ্ছে ওয়েবসাইট এ আর এটা ধরেন আপনার ওয়েবসাইট বি, এটা ধরেন ওয়েবসাইট বি। সো ওয়েবসাইট এ থেকে কিন্তু ওয়েবসাইট বিতে একটা ব্যাকলিঙ্ক দেওয়া হয়েছে, তাই না? ওয়েবসাইট এ থেকে ওয়েবসাইট বিকে যে এটা কিন্তু একটা ব্যাকলিঙ্ক দেওয়া হয়েছে, ওয়েবসাইট এ থেকে ধরেন উইকিপিডিয়া থেকে এটা কিন্তু একটা ব্যাকলিঙ্ক দেওয়া হয়েছে। তো এই যে ব্যাকলিঙ্কটা যে দেওয়া হয়েছে, এই ব্যাকলিঙ্কটা ওয়েবসাইট এ থেকে মানে উইকিপিডিয়া থেকে আমি কি ক্লিক করে এই ওয়েবসাইটে ঢুকলাম না, রাইট? মানে কি আমি কিন্তু উইকিপিডিয়া থেকে বের হয়ে গেছি, তাই না? আমি কিন্তু উইকিপিডিয়া থেকে বের হয়েই তারপর এই ওয়েবসাইটের মধ্যে ঢুকছি, নাকি আমি উইকিপিডিয়াতে থেকে তারপর এই ওয়েবসাইটে গেছি? কোনটা? আমি দেখাই আপনাদেরকে, এই যে আমি ক্লিক করলাম, আমি কিন্তু উইকিপিডিয়া থেকে বের হয়ে এই ওয়েবসাইটের মধ্যে আসি, রাইট? আমি কি উইকিপিডিয়াতে আর আসি? আমি কিন্তু আর উইকিপিডিয়াতে নাই। তার মানে আমি কি হয়েছি, উইকিপিডিয়া থেকে আমি আউট হয়ে গেছি, মানে এই ওয়েবসাইট থেকে আমি আউট হয়ে গেছি। এই যে আউট হয়ে গিয়েছি, এই আউট হয়ে যাওয়াটাকে এসইওর ভাষায় বলা হয় আউট বাউন্ড ব্যাকলিঙ্ক বা লিঙ্ক। এই আউট হয়ে যাওয়াটাকে এসইওর ভাষায় বলা হয় আউটবাউন্ড ব্যাকলিঙ্ক বা লিঙ্ক। আর আমি কিন্তু এই ওয়েবসাইট থেকে মানে উইকিপিডিয়া থেকে আউট হয়ে কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে ইন করেছি, মানে ঢুকেছি, রাইট? এই জন্য এই ওয়েবসাইটটাকে এই ক্ষেত্রে বলা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। আমি এটা আবারও বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেন একটা লিঙ্ক, সেম লিঙ্ক, দেখেন এই যে লিঙ্কটা এই লিঙ্কে ক্লিক করেই জাস্ট এই যে ব্লু কালারের যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই লিঙ্কে ক্লিক করেই কিন্তু একজন মানুষ উইকিপিডিয়া থেকে বের হয়ে যাচ্ছে, আবার ওই সেম মানুষটাই কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে প্রবেশ করছে। সেক্ষেত্রে আমরা এই লিঙ্কটাকে উইকিপিডিয়ার সাপেক্ষে বলতে পারি এটা একটা আউটবাউন্ড লিঙ্ক, আবার এই ওয়েবসাইটের সাপেক্ষে বলতে পারি এটা একটা ইনবাউন্ড ব্যাকলিঙ্ক। সো আউটবাউন্ড এবং ইনবাউন্ড দুটো ব্যাপার কি আপনারা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ইনবাউন্ডের ব্যাপারটা একটু ওকে, আমি আরেকবার বুঝাই দিচ্ছি, একটু ভালো করে বুঝবেন বিষয়গুলো। কারণ হচ্ছে যদি না বুঝেন বলবেন যে ভাইয়া বুঝি নাই, আরেকবার বুঝবেন। বাট এটা কখনো করবেন না যে না বুঝে চুপচাপ থাকবেন, কারণ বিষয়গুলো এতটা সহজ না বোঝাটা বা রিসার্চ মানে থিওরিটা করাটা মানে না সহজ বিষয়গুলো, বাট মানে ব্রেনের মধ্যে রাখাটা একটু টাফ আর কি। সো একটু ভালো করে দেখেন, বুঝতে পারবেন সহজ মানে কঠিন না ব্যাপারটা। এই যে সাবমিশন রিকোয়েস্ট টু W3C, এই যে মানে নীল কালারের যে হাইপার লিঙ্কটা বা যে লিঙ্কটা এখানে আছে, এখানে ক্লিক করে কিন্তু
আমি উইকিপিডিয়া থেকে যেমন বের হয়ে গেলাম, আমি কিন্তু আবার এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে গেলাম, তাই না? আমি কিন্তু আবার এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে গেলাম। সো একই লিঙ্ক, একটা লিঙ্কের থ্রুতে একটা মানুষ যেমন মানে একই দিক থেকে উইকিপিডিয়া থেকে বের হয়ে যাচ্ছে, আবার সে একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছে। লিঙ্কের ব্যাপারটা তো হচ্ছে আসলে এরকম, তাই না? লিঙ্ক তো আসলে এই জন্যই করা হয় যাতে করে একটা মানুষ আমার ওয়েবসাইট থেকে বের হয়ে গিয়ে বা আরেকটা ওয়েবসাইট থেকে বের হয়ে গিয়ে সেজন্য আরেকটা ওয়েবসাইটে ঢুকতে পারে, রাইট? এই জন্য তো অ্যাকচুয়ালি লিঙ্কটা করা, লিঙ্ক তো অন্য কোনো কারণে করা হয় না, তাই না? সো এইটা আসলে জেনে রাখাটা ভালো। অনেক সময় দেখবেন যে অনেক সময় কথাবার্তা হবে যে ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিঙ্কিং নিয়ে। সো এই জন্য এই টার্মগুলোর সাথে পরিচিত হয়ে নেন যে এটাকে বলে আউটবাউন্ড লিঙ্ক। এই যে এই ওয়েবসাইট থেকে বের হয়ে গেল একটা ভিজিটর, বি ওয়েবসাইটে ঢুকলো, এই লিঙ্কটাকেই এই এ ওয়েবসাইটের সাপেক্ষে বলা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, আর বি ওয়েবসাইটের সাপেক্ষে বলা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। বিষয়টা ক্লিয়ার? মানে হলো এর ভিতরে যে ওয়েবসাইটের লিংকটা দেওয়া থাকতো ওটা কি যাতে বি বলবে ইনবাউন্ড লিংক, এরকম না? জি, সেম লিঙ্ক একটার সাপেক্ষে ইনবাউন্ড আর একটার সাপেক্ষে আউটবাউন্ড। এই আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম আছে? ঠিক আছে, এবার একটু জেনে রাখেন, যদি এরকমটা হয়, ধরেন এরকমটা হইলো যে এগুলো একটু মানে গ্রুপে শেয়ার করে দিন ভাইয়া। আচ্ছা আমি দিব না, সমস্যা নেই। দেখেন, ধরেন আমি এ ওয়েবসাইটেরই আরেকটা লিঙ্কে ক্লিক করে, একটা লিঙ্কে ক্লিক করে, এটাও এ ওয়েবসাইটেরই আরেকটা পেজ, ধরেন আমি এটাকে নাম দিলাম A1, ওকে? এটাও মনে করেন এই ওয়েবসাইটেরই আরেকটা ওয়েব পেজ থাকতে পারে না? উইকিপিডিয়ার অনেকগুলো পেজ আছে না? একটা ওয়েবসাইট আর একটা পেজ তৈরি হয় না, উইকিপিডিয়ার অনেকগুলো পেজ আছে না? যেমন ধরেন এটা একটা পেজ, এটা একটা পেজ, আবার এটা একটা পেজ, দুইটা তো উইকিপিডিয়ারই পেজ, তাই না? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে ধরেন আমি উইকিপিডিয়ার একটা পেজ থেকে একটা লিঙ্কে ক্লিক করে উইকিপিডিয়ার আরেকটা পেজে গেলাম। এই যে একটা লিঙ্কে ক্লিক করে আরেকটা পেজে গেলাম, এই ধরনের লিঙ্ককে বলা হয় ইন্টারনাল লিঙ্ক, যেটা ইন্টারনালি কাজ করে। ইন্টারনাল লিঙ্ক মানে এই ওয়েবসাইটের এবং এই ওয়েবসাইটের মধ্যেই আছে। আমি কি ওয়েবসাইট থেকে বের হয়ে আরেক ওয়েবসাইটে চলে গেছি? তা কিন্তু যাই নাই। আমি কিন্তু উইকিপিডিয়ারই একটা পেজ থেকে আরেকটা পেজে গেছি। আমি কিন্তু উইকিপিডিয়া থেকে বের হয়ে আরেকটা ওয়েবসাইটে চলে যাইনি। তার মানে কি ঘটনাটা ইন্টারনালি ঘটছে, তাই না? ইন্টারনালি ঘটনাটা ঘটছে। এই ইন্টারনালি যে ঘটনাটা ঘটছে এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ইন্টারনাল লিঙ্ক বা ইন্টারনাল ব্যাকলিঙ্ক। আর যদি এরকমটা হইতো যে আমি কোনো লিঙ্কে ক্লিক করে আমি আরেকটা ওয়েবসাইটে চলে গেছি, সেক্ষেত্রে এই লিঙ্কটাকে তো আমরা অ্যাজ এ আউটবাউন্ড লিঙ্ক বলতেই পারি। পাশাপাশি এইটাকে আমরা অনেক সময় এক্সটার্নাল লিঙ্কও বলে থাকি। তার মানে যাহা আউটবাউন্ড লিঙ্ক তাহাই এক্সটার্নাল লিঙ্ক, জাস্ট ঘুরায় পেঁচায় কথা একই জিনিস। ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক এই দুটো ব্যাপার কি আপনারা ক্লিয়ার? জি ভাইয়া। ইন্টারনাল লিঙ্ক বলেছি হচ্ছে একটা ওয়েব পেজের মধ্যে একটা পেজ থেকে যদি আমি আরেকটা পেজে যাই, যেমন এই যে উইকিপিডিয়াতে আমি গেলাম, উইকিপিডিয়াতে যাওয়ার পর মনে করেন আমি এসইও লিখলাম, লেখার পর এই যে এসইওটা আসছে, হ্যাঁ আমি তখন গেলাম, এই যে এসইও, মনে করেন এই যে এসইওর আমি এই যে যাচ্ছি, এই যে পেজগুলোতে আমি যে যাচ্ছি, এই প্রত্যেকটা পেজে কিন্তু মনে করেন আপনার মানে আমি কিন্তু উইকিপিডিয়ার বিভিন্ন পেজে ঘুরপাক খাচ্ছি, তাই না? হ্যাঁ। সো এই যে আমি কিন্তু উইকিপিডিয়া থেকে বের হয়ে চলে যাচ্ছি না, বাট এইগুলো কিন্তু এক একটা লিঙ্ক, তাই না? এটাকে আপনি লিঙ্ক বলবেন না? এটাও কিন্তু একটা লিঙ্ক, বাট এটাকে আমরা এসইওর ভাষায় বলতেছি ইন্টারনাল ব্যাকলিঙ্ক। ক্লিয়ার? হ্যাঁ। আর এক্সটার্নালটা ভাইয়া আরেকটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে কোনো লিঙ্কে ক্লিক করে যদি আমরা উইকিপিডিয়া থেকে যদি বাইরে বের হয়ে চলে যাই, যেমন আমি উইকিপিডিয়াতে ছিলাম, আমি এটাতে ক্লিক করে বাইরে বের হয়ে আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, মানে যেটাকে আমরা একটু আগে আউটবাউন্ড লিঙ্ক বলছিলাম আর কি। এটাই দুইটাই সেম, নামটা একটু ডিফারেন্ট আর কি, মানে যাহালাও তাহাই কদু, কিন্তু নাম আর কি দুইটা। এই আচ্ছা,
এই পর্যন্ত কারো কোনো রকম ঝামেলা আছে? এবার ঝামেলা হবে। দেখেন কি ঝামেলা হয়। ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা এমন একটু ইয়ে করে ফেলছে আমার এখানে আসলে। ওকে, দেখেন ব্যাপারটা হচ্ছে যে গুগল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, গুগল কত সালে প্রতিষ্ঠিত? মেবি হচ্ছে 1900, ভুলে গেলাম মনে হয়। আচ্ছা, গুগল কত সালে প্রতিষ্ঠিত হয় কেউ কি বলতে পারবেন? দাঁড়ান আমি দেখে আসি, আমি ভুলে গেছি। এটা 90-এর আগে 1978 ভাইয়া। না, 1978 না, 1998। 1998 সালের ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 4 সেপ্টেম্বর। আচ্ছা, সো google.com এটা প্রতিষ্ঠিত হওয়ার পরে যেটা আসলে হয় সেটা হচ্ছে যে গুগল প্রত্যেকবার মানে 2010 সালের আগ পর্যন্ত আপনারা জানেন যে গুগল শুধুমাত্র ব্যাকলিংকের জন্যই ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক দিত। এটা মনে হয় আপনারা জানেন। গুগলের অ্যালগরিদম নিয়ে আমরা ক্লাস করেছিলাম না একটা? করেছিলাম। সো আপনারা জানেন যে 2010 সালের আগ পর্যন্ত গুগল শুধুমাত্র ব্যাকলিংকের উপর ডিপেন্ড করেই একটা ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক দেওয়ার জন্য ট্রাই করতো। তো এই যে সে র্যাঙ্ক দেওয়ার জন্য ট্রাই করছে, 2005-এর দিকে গুগল রিয়েলাইজ করলো যে আসলে একটা মানুষ মানে যেখান থেকে পারছে ব্যাকলিংক নিয়ে র্যাঙ্কিং করে ফেলছে। স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক যেভাবেই হোক ব্যাকলিংক নিলেই সে র্যাঙ্ক করে ফেলতে পারছে। ধরেন আমি কাউকে গালিগালাজ করার জন্য একটা কন্টেন্ট লিখলাম, কন্টেন্টের থেকে আমি ওর একটা ব্যাকলিংক দিলাম, এই ব্যাকলিংকের জন্য সে গুগলের প্রথম পেজে চলে যাচ্ছে। ধরেন আমি কারোর সাথে শত্রুতাবশত তারা আমি বিভিন্ন খারাপ খারাপ সাইট থেকে ব্যাকলিংক দিচ্ছি, এইটাও গুগল র্যাঙ্ক করায় দিচ্ছে। আলটিমেটলি গুগল একসময় রিয়েলাইজ করলো যে আসলে এইভাবে করে যদি চলতে থাকে তাহলে 2 দিন পরে মানুষজন আসলে গুগলটা কোনো রকম ভ্যালু দিবে না। কারণ গুগল তার স্বকীয়তা হারাবে, গুগল তার ইউজারকে প্রপার ইনফরমেশন দিতে পারবে না, গুগল তার ব্যবহারকারীকে সঠিক তথ্য প্রদান করতে পারবে না, সে তার সার্চ রেজাল্ট পেজে ইররিলেভেন্ট পেজকে র্যাঙ্ক করায় দিবে। তো কি করা যেতে পারে? তখনকার সময়ে তারা একটা জিনিস চিন্তা করলো যে আমরা একটা কাজ করি, আমরা কিছু অ্যাট্রিবিউট তৈরি করি। অ্যাট্রিবিউট হচ্ছে এক ধরনের প্রোগ্রামিং কোডিং সিস্টেম। HTML এর একটা ভাষা হচ্ছে অ্যাট্রিবিউট। তো আমাদের সেটা মূল লক্ষ্য না, আমাদের লক্ষ্যটা হচ্ছে যে তারা একটা সিস্টেম তৈরি করে, যে সিস্টেমের থ্রুতে তারা আসলে বলে দেয় ওয়েব মাস্টারদেরকে বা ওয়েবসাইটের মালিকদেরকে বা SEO এক্সপার্টদেরকে জানিয়ে দেয়, তারা অফিসিয়াল টুইটারে ব্লগে বা জানিয়ে দেয় যে আমরা একটা নতুন অ্যাট্রিবিউট নিয়ে আসছি এবং যার থ্রুতে যদি আপনারা কাজ করেন তাহলে কোনো ওয়েবসাইটকে যদি আপনারা ব্যাকলিংক দিতে চান লিংক দিতে পারবেন, সমস্যা হবে না। এবং লিংক দিলে পরে যেটা হবে সেটা হচ্ছে যে ওই লিংকের থ্রুতে আপনি যদি চান যে আপনি একটা লিংক দিয়েছেন তো দিয়েছেন, সমস্যা নাই, কিন্তু এই লিংকের থ্রুতে আবার গুগল তারে প্রথম পেজে র্যাঙ্ক করায় দিবে এমনটা হবে না। এইটা চাইলে আপনি গুগলকে বলে দিতে পারবেন যে আমি ওরা লিঙ্ক দিচ্ছি ঠিক আছে বাবা, বাট গুগল তুমি ওরা গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করা দিও না। এইটা চাইলে আপনি বলতে পারবেন। কীভাবে করে বলতে পারবেন সেটা একটু বলি। গুগল দুটো নতুন টার্মের জন্ম দেয় SEO ইন্ডাস্ট্রিতে। একটার নাম দেয় ডু ফলো ব্যাকলিংক, আরেকটার নাম দেয় নো ফলো ব্যাকলিংক। যদি কোনো ওয়েবসাইট আপনাকে বা আমাকে ডু ফলো ব্যাকলিংক দেয় সেক্ষেত্রে সেটা আমাদের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে, খুব সহযোগিতা করবে, এটা আমাদের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। কিন্তু যদি কোনো ওয়েবসাইট আমাদেরকে নো ফলো ব্যাকলিংক দেয় সেক্ষেত্রে সে আমাদেরকে শুধুমাত্র একটা ব্যাকলিংকই দিল, এটা কিন্তু আমাদেরকে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কোনো রকম হেল্প করবে না। 2005 সালে গুগলের এই ডু ফলো এবং নো ফলো টার্মের থ্রুতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক তখন ছিল না, হ্যাঁ ফেসবুক ছিল তখন, ফেসবুক টুইটার থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া ছিল প্রত্যেকেই তাদের পোস্ট সিস্টেমের মধ্যে বা তাদের অ্যালগোরিদমের মধ্যে নো ফলো ব্যাকলিংকটাকে ইনক্লুড করে দেয়। নো ফলো অ্যাট্রিবিউট বা সিস্টেমটাকে তারা আসলে ইনক্লুড করে দেওয়ার থ্রুতে আপনি সোশ্যাল মিডিয়াতে যতই ব্যাকলিংক করেন না কেন এই ব্যাকলিংক আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ প্রভাব ফেলবে না।
রিজন ইটস আ নো ফলো ব্যাকলিঙ্ক। আপনি কোনো ওয়েবসাইটের ব্লগে গিয়ে যত খুশি ব্যাকলিঙ্ক করেন না কেন, এইটা আপনাকে কোনো রকম ইফেক্ট ফেলবে না। রিজন ইটস আ নো ফলো ব্যাকলিঙ্ক। মানে যেখানে যেখানে নো ফলো ব্যাকলিঙ্কের সিস্টেম করে দেওয়া আছে সেখানে সেখানে গিয়ে যদি আপনি ব্যাকলিঙ্ক করেন, ওই ব্যাকলিঙ্কের থ্রুতে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে গুগল আপনাকে কোনো রকম ভ্যালু দিবে না। শুধুমাত্র ডুফলো ব্যাকলিঙ্কের ক্ষেত্রে গুগল এটাকে ভ্যালু দিবে, এবং ডুফলো ব্যাকলিঙ্কের জন্যই গুগল আপনাকে গুগলের প্রথম পেজে র্যাঙ্কিং দিবে। গুগলের কথা হচ্ছে এটা। সো ডুফলো এবং নো ফলো এই দুটো ব্যাপারে কি আমরা সবাই ক্লিয়ার? ক্লিয়ার ভাই। আর এই ডু ফলো আর কি নো ফলোর মধ্যে এটা কি যে অন্য ওয়েবসাইটের মানে যাকে ব্যাকলিংক দিব ওর কি অ্যাকসেপ্ট করা লাগে, নাকি এইটা কাজটা কি না, করে? আপনি কাউকে যদি ব্যাকলিঙ্ক দেন বা অন্য কেউ যদি আপনাকে ব্যাকলিঙ্ক দেয়, আপনার এটা অ্যাকসেপ্ট করার কিছু নাই, আপনার রিজেক্ট করারও কিছু নাই। সে চাইলে আপনাকে ব্যাকলিঙ্ক দিতে পারে, আপনি চাইলে তাকে ব্যাকলিঙ্ক দিতে পারেন, সে চাইলে আপনার ডো ফলো দিতে পারে, সে চাইলে আপনার নো ফলো দিতে পারে, হতে পারে। এখানে আপনার কোনো হাত নেই। ও তাহলে যেটা যে ডু ফলো এই জিনিসটা গুগল বুঝে কিভাবে যদি কিছু না দিয়া থাকে কেউ? কিছু না দিয়ে থাকে বলতে, কেউ যদি খুশি হয়ে ভালোবেসে যদি আপনার ডো ফলো ব্যাকলিঙ্ক দেয়, সেক্ষেত্রে গুগল আসলে যখন ওই ওয়েবসাইটে যখন যায়, ওর ক্রাউড যখন ভিজিট করে, তখন আপনার ওয়েবসাইটের ওই একটু র্যাঙ্কিং দেয় আর কি। এই হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো ডু ফলো নো ফলো কারো কোনো রকম প্রবলেম আছে? আচ্ছা আচ্ছা, আবারও বলছি, নো ফলো ব্যাকলিঙ্ক হচ্ছে সেই রকমের ব্যাকলিঙ্ক সিস্টেম যে ব্যাকলিঙ্ক সিস্টেমের মাধ্যমে গুগল আপনাকে ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কোনো রকম ইফেক্ট ফেলবে না। আপনি ব্যাকলিঙ্ক পাবেন, ভালো কথা, আপনি ব্যাকলিঙ্ক ঠিকই পাবেন, কিন্তু আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সে কোনো রকম প্রভাব ফেলবে না। ব্যাকলিঙ্ক আপনি ঠিকই পেয়েছেন, এটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনার কোনো রকম হেল্প করবে না। যদিও ব্যাকলিঙ্ক একটা মেজর র্যাঙ্কিং ফ্যাক্টর গুগলের ক্ষেত্রে, বাট নো ফলো ব্যাকলিঙ্ক কোনো রকম লিঙ্ক মানে পাওয়ার কাউন্ট করে না বা লিঙ্ক রেট কাউন্ট করে না। সো আলটিমেটলি গুগল আপনার র্যাঙ্ক দিবে না। এই জন্য আমাদের সবসময় ট্রাই করা উচিত ডু ফলো ব্যাকলিঙ্ক অ্যাকুয়ার করার, ডু ফলো ব্যাকলিঙ্ক নেওয়ার। সো এটা আমাদের সবসময় ট্রাই করা উচিত। নো ফলো ব্যাকলিঙ্কের দিকে আমাদের ওভাবে করে আসলে ঝোঁকা উচিত না। সো প্রশ্ন হচ্ছে ডু ফলো নো ফলো ব্যাকলিঙ্ক বুঝুন কেমনে? আপনি করলেন ভালো কথা, কিন্তু বুঝুন কেমনে কোনটা ডু ফলো আর কোনটা নো ফলো ব্যাকলিঙ্ক? একদম সহজ কথা যদি বলি, একটা ক্রোম এক্সটেনশন আছে আপনার নো ফলো, এটাকে আপনি চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন। আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটা দেখাই আপনাদেরকে। ধরেন আমি যদি এটাকে যদি অ্যাড করে নেই, জাস্ট সিম্পল জিনিস, জাস্ট অ্যাড করে নেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপের মধ্যে। আচ্ছা, চলে গেছে, দেখেন। এখন একটা ছোট্ট কাজ করতে হবে, এটাকে আমি তো ইনকগনিটো প্রাইভেট মোডে আছে, এই জন্য আমাকে একটু প্রাইভেট মোডে এটাকে অ্যালাউ করতে হবে। তো আমি মোর টুলস থেকে এক্সটেনশনসে চলে যাচ্ছি, এখান থেকে নো ফলো করে যে নো ফলো অ্যালাউ ইনকগনিটো থেকে এটাকে অ্যালাউ করে দিচ্ছি। আমি একটু রিফ্রেশ করি, দেখেন, একটু খেয়াল করে দেখেন, এখানে অনেক জায়গাতে এরকম একটা রেক্টেঙ্গেল সাইন চলে আসছে, দেখছেন? জি স্যার। এটার মানে হচ্ছে এটা একটা নো ফলো ব্যাকলিঙ্ক, বাট যেখানে আসে নাই সেটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক। যেমন এটা একটা ডু ফলো ব্যাকলিঙ্ক, বুঝিনি নো ফলো ব্যাকলিংকে ক্লিক করলে কি কিছু হবে না। ইউজার কখনোই বুঝবে না কোনটা নো ফলো কোনটা ডু ফলো, এটা কখনোই ইউজার বুঝবে না। এটা বুঝবে একমাত্র গুগলের বট, গুগল না, মানে সার্চ ইঞ্জিন বট এটা বুঝবে, এটা ইউজার কিছুই বুঝবে না, ইউজারের জন্য এটা না। দেখেন এগুলো সব হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক, জাস্ট এগুলো হচ্ছে আপনার ডু ফলো ব্যাকলিঙ্ক, দেখছেন? ইউজার কখনোই নো ফলো ডু ফলো কিছু বুঝে না, ইউজারের চোখের অন্তরালে এগুলা কাজ করবে, ইউজার এগুলো কিছুই বুঝবে না, বাট এগুলা বুঝবো হচ্ছে আমরা। আচ্ছা ভাইয়া, তাহলে নো ফলো ব্যাকলিংক দেওয়ার কারণটা কি? দেওয়ার কারণটা কি বলতে, মানে উইকিপিডিয়া চাচ্ছে না যে এই সমস্ত ওয়েবসাইটে আসলে কোনো রকম ক্রেডিট গুগল দেখ, এটা উইকিপিডিয়া চাচ্ছে না। এই তাহলে কি নো ফলো ব্যাকলিংক থেকে আমাদের কোনো সুবিধা নেই, মানে গুগল কি একেবারে এটা চোখে দেখে না? না, তেমন কোনো সুবিধা নেই। আচ্ছা,
এই পর্যন্ত কারো কোনো রকম আপনার প্রশ্ন আছে? কিভাবে করে বুঝবেন উইকি আপনার ডু ফলো নো ফলো ব্যাকলিংক কিভাবে করে চেক করতে হয়? এটা তো আই থিঙ্ক এখন সবাই মানে করতে পারবেন, তাই না? আচ্ছা। আর একটা ব্যাপার হলো যে ক্লায়েন্ট যখন কাজ দিবে তখন কি বলে দিবে যে ডু ফলো ব্যাকলিংক রাখবেন? যদি বলে দেয় তো ভালো, নাহলে পরে দরকার নেই, আপনি আপনার মতো করে কাজ করেন। এই যদি বলে দেয় তো বলে দিল, নাহলে পরে তো ভাই করার নেই, আপনাকে আপনার মতো করে কাজ করতে হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে 2019 সালে এসে, 2005 সালে তো আসছিল নো ফলো, 2019 সালে এসে গুগল রিয়েলাইজ করলো যে আমার আরও দুটো ব্যাকলিংক অ্যাট্রিবিউট সিস্টেম তৈরি করা উচিত, এবং সেটাকে তৈরিও করে ফেলে 2019-এর দিকে। 2019 না, মেবি 2019-এর মানে ডিসেম্বর দিকে মেবি সেটাকে তৈরি করে। সেটাকে তখন নাম দেয়, একটা হচ্ছে আপনার ইউজার জেনারেটেড কন্টেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে অনেকে ইউজিসি বলে থাকি, ঠিক আছে? অনেকে এসইও এক্সপার্ট এটাকে ইউজিসি বলে সংক্ষেপে। আর আরেকটা সে লিঙ্ক অ্যাট্রিবিউট তৈরি করে, যেটার নাম দেয় সে স্পন্সর্ড। তো ইউজার জেনারেটেড কন্টেন্ট হচ্ছে, যেমন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, সোশ্যাল মিডিয়াগুলো এখনও পর্যন্ত মানে এইটা তৈরি হওয়ার আগ পর্যন্ত তারা বেসিক্যালি নো ফলো ব্যাকলিংক অ্যাট্রিবিউট দিয়েই বা নো ফলো ব্যাকলিংক সিস্টেমের থ্রু দিয়ে তারা আসলে কাজ করতো। বাট গুগল রিয়েলাইজ করলো যে আমি যদি ঢালাওভাবে সবাই এভাবে করে নো ফলো দেয়, আমি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারছি না কোন লোকটার কোন ব্যাকলিংকটা অ্যাকচুয়ালি ইউজাররা জেনারেট করেছে, আর কোন লোকটার কোন ব্যাকলিংকটা অ্যাকচুয়ালি ওই লোকটা নিজে জেনারেট করেছে। বিষয়টা এরকম যে আমি যদি আমার ওয়েবসাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটকে নো ফলো ব্যাকলিংক দেই, এইটা যেমন গুগল বুঝে, সেম টু সেম একই ওয়েতে আমার সুনাম গেয়েও যদি কেউ ফেসবুকে একটা পোস্ট করে, এটাও যদি নো ফলো হয় সেটাও গুগল একই বুঝে। আমার দুর্নাম করেও যদি কেউ ফেসবুকে একটা পোস্ট করে, সেটাও একই বুঝে গুগল। ওর কাছে আমার ব্যাকলিংক তার ব্যাকলিংকের কোনো ভ্যালু নাই, সবই সেম। এটা একটা প্রবলেম ছিল গুগলের জন্য। পরবর্তীতে গুগল 2019 সালে ডিক্লারেশন দেয় যে আমরা আরেকটা নতুন ব্যাকলিংকের অ্যাট্রিবিউট নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট বা ইউজিসি। ইউজিসি এর ফুল ফর্ম হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট, যার মানে যে সমস্ত ব্যাকলিংক মানে যে সমস্ত কন্টেন্টের মধ্যকার ব্যাকলিংক ইউজাররা তৈরি করে বা ইউজাররা জেনারেট করে। যেমন ফেসবুকে যে পোস্টগুলো আমরা করি, এই পোস্টগুলো কিন্তু ফেসবুক নিজে করে না, পোস্ট কিন্তু আমরা করি। আমরা কি ফেসবুকের ইউজার, অ্যাজ এ ইউজার হিসেবে আমি ফেসবুকে যে ব্যাকলিংকগুলো করছি, এই ব্যাকলিংকগুলোকে বলা হচ্ছে ইউজিসি ব্যাকলিংক। ওকে, আবার একটা ওয়েবসাইটের ব্লগে কমেন্ট সেকশনের মধ্যে আমি যে ধরনের ব্যাকলিংকগুলো করছি, এই ধরনের ব্যাকলিংকগুলোকে বলা হচ্ছে আপনার ইউজিসি ব্যাকলিংক বা ইউজার জেনারেটেড ব্যাকলিংক। মানে এটা ইউজাররা জেনারেট করছে। ওয়েবসাইটের ব্লগে গিয়ে কি ওই ওয়েবসাইটের মালিক গিয়ে কি কমেন্ট করে আসে যে পোস্ট অনেক ভালো হয়েছে? মানে পোস্ট লিখলামও আমি, বানাইলামও আমি আবার গিয়ে কমেন্ট করে আসলাম পোস্ট ভালো হয়েছে, এটা কোনোদিন করবো আমি? শুনতে পেরেছিলেন? তখন পর্যন্ত বন্ধ ছিল আপনার সাউন্ড। মানে কোন পর্যন্ত শুনতে পেরেছিলেন অ্যাকচুয়ালি? ওই যে ইউজিসি। আচ্ছা, আমি আবার বলছি, দেখেন, মনে করেন ফেসবুকে যদি কেউ কোনো একটা পোস্ট করে, ওই পোস্ট থেকে যদি কেউ আমাকে একটা ব্যাকলিংক দেয়, ফেসবুক এতদিন পর্যন্ত সেটাকে নো ফলো ব্যাকলিংক হিসেবে কাউন্ট করতো। আবার আপনার কিন্তু দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি শেয়ার করে দিচ্ছি। আবার মনে করেন যে কোনো মানুষ যদি মনে করেন আমার বিরুদ্ধে কোনো কন্টেন্ট লিখতো, বা যদি ধরেন কোনো নিউজ পেপারে যদি আমার বিরুদ্ধে কোনো কন্টেন্ট লেখা হইতো, সেখান থেকেও যদি আমাকে একটা ব্যাকলিংক দিত এবং সেটা যদি নো ফলো ব্যাকলিংক হইতো, গুগলের কাছে দুইটা ভ্যালু সেম ছিল। ও সোশ্যাল মিডিয়ার ব্যাকলিংকও আলাদা করে বুঝতো না, ও হচ্ছে ওয়েবসাইটের ব্লগের কমেন্ট সেকশনে যে ব্যাকলিংকগুলো হয় সেগুলোও ও ধরতে পারতো না, বিভিন্ন ফোরামে যে ব্যাকলিংকগুলো হয় এইগুলোও ও বুঝতে পারতো না, এগুলো কিছুই জানতো না, কিছুই বুঝতো না। সো সবই ছিল নো ফলো। মানে সব যেহেতু নো ফলো ছিল, সো আলটিমেটলি গুগলের জন্য একটু টাফ ছিল এটাকে রিয়েলাইজ করা যে আসলে একটা মানুষ যে ব্যাকলিংকটা দিচ্ছে, এই ব্যাকলিংকটা কি এই ওয়েবসাইটের ওনার বা এই ওয়েবসাইটের কর্তৃপক্ষ থেকে দেওয়া হচ্ছে, নাকি হচ্ছে এটা এই ওয়েবসাইটের ইউজাররা দিচ্ছে, এটা গুগল ধরতে পারতো না। পরবর্তীতে 2019 সালের ডিসেম্বর মাসে গুগল ডিক্লারেশন দেয় যে আমাদের ব্যাকলিংক সিস্টেমের মধ্যে নতুন আরেকটা অ্যাট্রিবিউট আমরা নিয়ে এসেছি,
যেটার নাম হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট বা ইউজিসি, এবং এই ইউজিসির থ্রুতে আপনাদের ওয়েবসাইটের মধ্যে যে সমস্ত জায়গায় ইউজাররা ব্যাকলিঙ্ক দিতে পারে, দিবে তা না, দিতে পারে, লাইক আপনার ফেসবুকের কমেন্টের মধ্যে, ফেসবুকের পোস্টের মধ্যে, ফেসবুকের গ্রুপের পোস্টের মধ্যে, ফেসবুকের প্রোফাইলের মধ্যে, ফেসবুকের পেজের মধ্যে, টুইটারের মধ্যে, লিঙ্কডইনের মধ্যে, ব্লগের কমেন্টের মধ্যে, ফোরামের মধ্যে, বিভিন্ন জায়গাতে পাবলিকে কমেন্ট করে মানে লিঙ্ক দিয়ে চলে আসতে পারে। গুগলের কথা হচ্ছে আপনারা ওই সমস্ত জায়গায় এই ইউজিসি সিস্টেমটাকে অ্যানেবল করে দিন। ইউজিসি বিষয়টা আপনারা সেখানে সিস্টেমটাকে ইউজ করুন, যাতে করে আমি গুগল খুব সহজেই রিয়েলাইজ করতে পারি কোনটা ইউজার জেনারেটেড কন্টেন্ট আর কোনটা আপনার ওয়েবসাইট অ্যাডমিন জেনারেটেড কন্টেন্ট। এটা যেন আমি গুগল বুঝতে পারি বা ধরতে পারি। তো এই ধরনের ব্যাকলিঙ্ক বর্তমানে অনেক করা হচ্ছে। এই ধরনের ব্যাকলিঙ্কগুলো আসলে এখন অনেক জনপ্রিয়তা পাচ্ছে। সো এটা ভালো, আবার খারাপও হইতে পারে, বাট অনেক এক্সপার্টরা কনফিউজড ইউজিসি ব্যাকলিঙ্ক কি গুগল আদৌ কোনো ভ্যালু দেয় নাকি দেয় না। এটা নিয়ে অনেক এক্সপার্টদের অনেক মতবাদ আছে, তবে এখনও পর্যন্ত শিওর করে কিছু বলা যাচ্ছে না যে আসলে এটা ভ্যালু দেয় কিনা। তবে হ্যাঁ, ডুফলো ব্যাকলিঙ্কের ভ্যালু আজীবনই আছে, এটা এখনও পর্যন্ত আছে। সো এটা নিয়ে কোনো কনফিউশন নেই ডুফলো ব্যাকলিঙ্কের ভ্যালু আছে কিনা, বাট ইউজিসি নিয়ে অনেক এক্সপার্টদের অনেক মতবাদ আছে, এটা হচ্ছে বিষয়। সো এখন আমরা বেসিক্যালি যখন কোনো ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করার ট্রাই করব, আমরা ম্যাক্সিমাম টাইমই ট্রাই করব যে ডুফলো ব্যাকলিঙ্ক অ্যাকচুয়ালি করা যায় কিনা। যদি যায় তো ভালো, আর যদি না করা যায় তো কিছু তো করার নেই আসলে। এই সো ইউজিসি পার্টটা কি সবাই মোটামুটি ক্লিয়ার? জি স্যার। আমাদের 4th নাম্বার পার্ট হচ্ছে স্পন্সার্ড। একটু সহজ করে বুঝেন, স্পন্সার্ড হচ্ছে সেই পার্ট যেখানে হচ্ছে যে আপনার টাকার সম্পর্ক বা টাকার লেনদেন আছে, টাকার সম্পর্ক বা টাকার লেনদেন আছে, এটাকে বলা হচ্ছে ইউজিসি। আছে জাস্ট ম্যানেজমেন্ট থেকে, যাই হোক। আচ্ছা, আমি টপিকে ব্যাক করি। তো স্পন্সর্ড ব্যাকলিংটা হচ্ছে এমন এক ধরনের ব্যাকলিংক যেখানে আপনার টাকার লেনদেন হয়। টাকার লেনদেন কেমন বিষয়টা? ধরেন আপনি একটা লোকাল এজেন্সি হিসেবে কাজ করছেন, যে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন। সো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেওয়ার সময় আপনার অবশ্যই ক্লায়েন্ট আছেন, আপনি ক্লায়েন্টদেরকে অবশ্যই আপনার ওয়েবসাইটের মধ্যে লিস্টিং করবেন, বা আপনি কোন কোন ক্লায়েন্টের সাথে কাজ করেছেন তাদের একটা মানে পার্ট আপনি রাখবেন আপনার ওয়েবসাইটের মধ্যে, যে আওয়ার ক্লায়েন্টস বা উই আর ওয়ার্কিং উইথ, একটা পার্ট বেসিক্যালি রাখা হয়, প্রত্যেকটা কোম্পানি রাখে, হয়তো বা আপনিও রাখবেন। এইখানে আপনি যে ব্যাকলিংকটা দিবেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে, যাতে করে কেউ যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ক্লিক করে সে যেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যায়, সেজন্য আপনি সেখানে একটা অ্যাট্রিবিউট সিস্টেম হিসেবে বা ব্যাকলিংক সিস্টেম হিসেবে সেখানে আপনি ইউজ করবেন স্পন্সর্ড। রিজন হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে অবশ্যই আপনি ফ্রিতে কাজ করেন নাই, অবশ্যই আপনার এখানে টাকার লেনদেন হয়েছে। এই ক্ষেত্রে গুগল যেটা পছন্দ করে আপনি স্পন্সর্ড এই অ্যাট্রিবিউট সিস্টেমটা বা এই ব্যাকলিংক সিস্টেমটা ব্যবহার করুন, এটা গুগল পছন্দ করে। আবার ধরেন আপনি কোনো একটা ইভেন্টের আয়োজন করেছেন, ইভেন্টের অনেক স্পন্সর আছেন। সো এই স্পন্সরদেরকে আপনি একটা জায়গার মধ্যে লিস্টিং করেছেন, আপনার ওয়েবসাইটের মধ্যে একটা জায়গায় তাদেরকে আপনি অ্যাড করেছেন। এই যে কাজটা আপনি করেছেন, এই কাজটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি গুগল মানে যেটা চায় আপনি এদেরকে স্পন্সর্ড একটা অ্যাট্রিবিউট দিয়ে অ্যাড করে নেন। যেখানেই টাকার সম্পর্ক সেখানেই স্পন্সর্ড, একদম সহজ কথা। যেখানে টাকার সম্পর্ক সেখানেই স্পন্সর্ড। সো এই ইউজার জেনারেটেড কন্টেন্ট আর স্পন্সর ছাড়া বাকি যত যা প্ল্যাটফর্ম আছে সেখানে আপনি আপনার ইচ্ছে মতো করে চাইলে ডুফলো বা নোফলো দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আর আমরা যখন ব্যাকলিংক করব তখন ম্যাক্সিমাম টাইম আমরা যেটা চাবো ডুফলো ব্যাকলিংক করার জন্য। যেহেতু এই দুটো নিয়ে কন্ট্রোভার্সি আছে যে আসলে এই দুটো কাজ করে কি করে না, এই দুটো নিয়ে আসলে কন্ট্রোভার্সি আছে ইন্ডাস্ট্রিতে অনেক, যে এইটা আসলে কাজ করে কি করে না। অনেকের অনেক মতবাদ, অনেক এক্সপার্ট বলে কাজ করে, অনেকে বলে কাজ করে না, অনেকে বলে ভালো করে, অনেকে বলে খারাপ করে, জানি না আসলে কী হয়, বাট কন্ট্রোভার্সি আছে। এটা একটা মানে বিতর্কিত বিষয় আর কি, দুটো বিষয় যেহেতু আসলে রিসেন্টলি আসছে। সো এখনও আসলে ওভাবে করে বিষয়টা জানা যায়নি যে আসলে এটা কী কাজ করে, এটাকে আসলেই র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে হেল্প করে নাকি করে না, এটা আসলে এখনও জানা যায় নাই। বাট ডুফলো করে এটা মাস্ট বি শিওর, এটা একদম 100% শিওর এটা কাজ করেই। সো এটা হচ্ছে আসলে ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে গুগলে কিন্তু এটা বুঝে যে আমি যদি বাকি সবগুলোকে বলে দেই যে আমি নোফলোকে ভ্যালু দেই না, আমি ইউজিসিকে ভ্যালু দেই না, আমি স্পন্সরকে ভ্যালু দেই না, আমি যদি এটা বলে দেই আলটিমেটলি সবাই টাকা দিয়ে হোক আর না দিয়ে হোক যে কোনো উপায় হোক তারা ডুফলো ব্যাকলিং করার জন্য ট্রাই করবে, এটা গুগলও বুঝে।
এই জন্য গুগল অ্যাকচুয়ালি যেটা করেছে, তারা আসলে আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে দিয়েছে যে দেখো, তুমি তো আসলে ডুফলো ব্যাকলিঙ্ক তো করতে গেলে অনেক কষ্ট করতে হবে, তুমি একটা কাজ করো, তোমার ডুফলো ব্যাকলিঙ্ক করা লাগবে না, তুমি নো ফলো পাও, ইউজিসি পাও, স্পন্সার্ড পাও, যেটাই পাও ব্যাকলিঙ্ক, কোনো সমস্যা নাই, আমি গুগল তোমার ওয়েবসাইটের মধ্যে ঢুকবো। আগে যেটা হইতো শুধুমাত্র ডুফলো ব্যাকলিঙ্ক পাইলে পরে গুগল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতো, বাট এখন যেটা হয় কোনো ওয়েবসাইট আপনাকে যেই ধরনেরই ব্যাকলিঙ্ক দেখ না কেন, গুগলের কথা হচ্ছে আমি তোমার ওয়েবসাইটের মধ্যে অবশ্যই ভিজিট করব, যদি তুমি পারমিশন দাও আর কি, ওই মানে robots.txt থেকে বা ওইখান থেকে যদি ব্লক টক করা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি তোমার ওয়েবসাইটে অবশ্যই ঢুকবো, ঢুকে তোমার যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা আমি পড়ব, পড়ে যদি আমার কাছে ভালো বলে মনে হয় যে হ্যাঁ তোমার কন্টেন্টটা আসলেই ভালো, আমি যদি তোমার কন্টেন্টটাকে গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করাই, তাহলে আমার যে ইউজাররা আছে মানে যারা গুগলে সার্চ করে এদের বেনিফিট হবে, তাহলে আমি তোমাকে র্যাঙ্কিং দেওয়ার ক্ষেত্রে ট্রাই করব। আর যদি তোমার কন্টেন্ট খারাপ হয় তাহলে আমি তোমাকে র্যাঙ্কিং দিব না। একটা ক্রিটি কথাবার্তা এটা, মানে একটু মানে মানে বিষয়টা হচ্ছে যে ধরি মাছ নাসি পানি টাইপের কথাবার্তা গুগল এখানে আসলে বলছে, বাট কিছু করার নেই, আসলে সেটাই বলছে। ডুফলো ব্যাকলিং তো ভালো, ঠিক আছে, বাট বাকি যে ব্যাকলিংগুলো আছে নো ফলো, ইউজিসি, স্পন্সার্ড, এই ব্যাকলিংগুলো যখন আমরা পাই, এই ব্যাকলিংগুলোতে গুগলের কথা হচ্ছে যে আমি তোমার ওয়েবসাইটের মতো অবশ্যই যাব, ভিজিট করব, কন্টেন্টটা পড়ব, পড়ে যদি আমার কাছে মনে হয় যে ইউ আর রাইট, তোমার থেকে বেস্ট কন্টেন্ট আর কেউ লেখে নাই, তুমিই সবচেয়ে বেস্ট কন্টেন্ট লিখছো, আমি তোমাকে র্যাঙ্কিং দেওয়ার ক্ষেত্রে ট্রাই করব। আর যদি ভালো না হয় আলটিমেটলি তুমি র্যাঙ্কিং করতে পারবা না। সো এইটা হচ্ছে গুগলের কথা। এখন বিষয় হচ্ছে তাহলে যদি আমার কন্টেন্ট মোটামুটি হয় আর আমি যদি অনেক ভালো ডুফলো ব্যাকলিং করতে পারি, তাহলে কি গুগল আমাকে র্যাঙ্কিং দিবে? এই ব্যাপারে গুগলের ডিরেক্টলি কোনো কিছু তারা বলা নাই। সে বলছে আমার 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, এই 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর থেকে আমি অ্যানালাইসিস করে তারপরে আমি তোমাকে র্যাঙ্কিং দেওয়ার ক্ষেত্রে ট্রাই করব। সো এই হচ্ছে গুগলের সাথে আমাদের কথাবার্তা, যে আমরা আসলে এইভাবে করে বেসিক্যালি কাজকর্মগুলো করতে হচ্ছে এখন। সো এটা কি সবাই মোটামুটি ক্লিয়ার এখন বিষয়গুলো? ক্লিয়ার, বাট বিষয়গুলো অনেক জটিল মনে হচ্ছে। একটু তো জটিল হবেই, তার রিজন হচ্ছে যে মানে ব্যাপারগুলো আসলে জটিল না, সহজ, বাট একটু ঢুকাইতে হয় আর কি মাথার মধ্যে। এটা কি প্র্যাকটিক্যালি যখন ওই যে ফলো করা হবে তখন একটু বুঝতে হবে। এটা আসলে হচ্ছে প্র্যাকটিক্যাল ছাড়া বুঝবেন না, বাট এটা আসলে ওয়েবসাইট লাগবে, তো ওয়েবসাইট আসলে সম্ভব না এখন। এই জন্যই তো আসলে হচ্ছে ফাইবার মাইক্রো ওয়ার্কার্স দিয়ে আসলে ট্রাই করতেছি। যেমন হচ্ছে আপনার সিরাজ ভাইয়ের $5 হয়ে গেছে, তারপর হচ্ছে যারা ওয়েবসাইট তো আছেই, বাকিটা হচ্ছে আপনার মানে মেহেদি ভাই $2 করে ফেলছেন, একজন $1 করে ফেলছেন। মোটামুটি হচ্ছে আমাদের 12টা ক্লাস, তো মোটামুটি তারা যদি ট্রাই করে $10-15 হয়ে গেলে পরেও মোটামুটি হচ্ছে কিছু হয়তো বা খারাপ পসিবল হতে পারে। সো এরকমটা আর কি। তো ভিডিওটা হলে পরে ভালো, আই থিঙ্ক সো হবে, যদি ফাইবারে যদি আমরা 2টা যদি কাজ পেয়ে যাই আর মাইক্রো ওয়ার্কার্স থেকে সবগুলো মিলে যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যার কথা না খুব একটা। এই হচ্ছে আমাদের মূল ব্যাপার। সো এই ব্যাপারটা আমি আপনাদেরকে সরি ইউজিসিটা আবার একটু বলেন। ইউজিসি এটা হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট, মানে যেই কন্টেন্ট ইউজাররা জেনারেট করে, লাইক আপনার ফেসবুক পোস্ট কি ফেসবুক তৈরি করে? অবশ্যই না, ফেসবুক পোস্ট হচ্ছে আপনার ইউজাররা বানায়। আবার মনে করেন ইউটিউবের ভিডিও, এগুলো মনে করেন আপনার সব ইউজিসি টাইপের মধ্যে পড়ে, মানে যেটা ইউজাররা জেনারেট করে। ওই কন্টেন্ট থেকে যদি কোনো ব্যাকলিঙ্ক আপনি পান বা যদি ব্যাকলিঙ্ক আপনি নেন, তাহলে ওই ব্যাকলিঙ্কটা ইউজিসি ব্যাকলিঙ্ক হিসেবে গুগল কাউন্ট করবে। যেমন এই যে আমি যে লিঙ্কটা দিয়েছি দেখেন, এই যে একটা লিঙ্কটা, এটা কিন্তু একটা নো ফলো ব্যাকলিঙ্ক ছিল, কারণ ফেসবুক এগুলোকে আসলে ডু ফলো ব্যাকলিঙ্ক দেয় না, ফেসবুক নো ফলো ব্যাকলিঙ্ক দিবে। এই হচ্ছে আসলে বড় কথা। একটু দেখেন বিষয়গুলো, হ্যাঁ, কারণ না হলে পরে আসলে বিষয়গুলো করবেন, কোর্সও করবেন, ফাইবারও সবই হবে, বাট আলটিমেটলি পরবর্তী দেখা যাবে যে আসলে কাজ করতে গেলে ঝামেলায় পড়ে যাবেন। একটু ট্রাই করেন বিষয়গুলো আসলে বোঝার জন্য, এটা খুব মানে জটিল ব্যাপার না। ভিডিওগুলো প্রয়োজন আরেকবার একটু দেখেন, আশা করি পারবেন, সমস্যা হওয়ার কথা না। আর আপনাদের প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমাদের মাথায় থাকে। এটা হ্যাঁ, এটা সত্যি কথা, প্র্যাকটিক্যাল জিনিসগুলো মাথার মধ্যে থাকে বেশি, বাট কথা হচ্ছে যে আপনার ওয়েবসাইট লাগবে হবে, সমস্যা নেই। প্র্যাকটিক্যাল আমরা দেখবো, প্র্যাকটিক্যালি আসলে হচ্ছে কাজ করতে হতে অভিজ্ঞতা হয়ে যাবে আপনাদের। তো একটু ওয়েবসাইটে তারা লাগবে আর কি, আপনারা একটু ট্রাই করতে থাকুন। ইনশাল্লাহ 20-25টা ক্লাসের পরে আমরা ওয়েবসাইটে যদি আমাদের হয়ে যায় আমাদের জন্য, তাহলে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করে আসলে বুঝতে পারবো বিষয়গুলো।
শান্ত ভাই স্পন্সরটা একটু এক্সাম্পল দিয়ে দেখানো যাবে? স্পন্সর কোনগুলো? দেখানোর জন্য ট্রাই করি। যেমন মনে করেন ফিফা ওয়ার্ল্ড কাপ তো বহুত দেরি আছে, এখনও তো হবে না। আপনার রিসেন্টলি কোনো স্পন্সরশিপ হচ্ছে এমন কোনো ইভেন্টের নাম টাম কেউ জানেন? দেখে আপনাদেরকে স্পন্সর লিঙ্ক অ্যাট্রিবিউট আমি দেখে আসলে ছবি টবি দেখাতে পারি কিনা। এই যে দেখেন এখানে আসলে অত স্পষ্ট করে দেওয়া নাই জিনিসটা, আমি একটু দেখি এটাকে আসলে ইয়ে করা যায় কিনা। আচ্ছা, যাদের ফাইবারের টেস্টে যাওয়ার জন্য বাকি আছেন তারা একটু ইয়ে করে নেন, আপনাদের ফাইবারের অ্যাকাউন্টের মধ্যে একটু লগ ইন করে থাকেন। হ্যাঁ, আমরা কিছু পরে ফাইবারের টেস্টটা দিব। সো আচ্ছা দেখেন, আমি দেখানোর জন্য ট্রাই করে দেখেন। এই যে এখানে আপনার একটা পার্ট আছে দেখছেন স্পন্সর্ড লিঙ্কস, এই স্পন্সর্ড লিঙ্কসের পার্টের মধ্যে খেয়াল করে দেখেন এখানে আপনার এই যে লিঙ্কগুলো যে দিয়েছে এই লিঙ্কগুলো কিন্তু স্পন্সর্ড লিঙ্কস। হ্যাঁ, দেখাই দিচ্ছে এখানে স্পন্সর লিঙ্কস লিখে দিয়েছে। দেখেন এখানে আপনার একটা এটা কোডিং দেখা যাচ্ছে, বাট এখানে খেয়াল করে দেখেন একটা কথা লেখা আছে যে স্পন্সর, দেখতে পাচ্ছেন? জি ভাই। সো এটা হচ্ছে স্পন্সর ব্যাকলিঙ্ক, এটা কোডিং থেকে আচ্ছা আসছে। ভাই, স্পন্সর মানে কি এই ব্যাকলিংকটার জন্য টাকা দিছে নাকি এরকম? এটা না না, এই ব্যাকলিঙ্কটা আসলে হচ্ছে টাকা দিচ্ছে তা না, এই ব্যাকলিঙ্কের জন্য টাকা না, এই ব্যাকলিঙ্কের সাথে টাকার সম্পর্ক আছে। এটা এই ব্যাকলিঙ্কের জন্য টাকা দিছে কিনা সেটা পরে ব্যাপার, বাট এই ব্যাকলিঙ্কটার সাথে টাকার সম্পর্ক আছে এরকমটা। মানে কি এই ব্যাকলিংকে গেলে টাকা রিলেটেড কিছু আসবে নাকি? না 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 না, দেখেন সিম্পলি বুঝেন, আমি একটা সহজ জিনিস এটা মানে বুঝাই। মনে করেন ওয়েবসাইট বানানোর জন্য, ওয়েবসাইটে যখন আমরা বানাই, ওয়েবসাইট বানানোর সময় দেখবেন আপনার অনেক বড় বড় কোম্পানি থিসিসে লিখে দেয় প্রাউডলি প্রাউড বাই, আপনার মনে করেন ধরেন লিখে দিল এলএডিপি, প্রাউডলি প্রাউড বাই ধরেন এলএডিপি লিখে দিল, দেয় না অনেক সময় ডেভেলপড বাই দিস ওয়েবসাইট ইজ ডেভেলপড বাই অমুক ডেভেলপার লিখে দেন অনেক সময়, দেখছেন? খেয়াল করছেন কখনো? নিচে দিয়ে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস বা এরকম কিছু আচ্ছা লেখা আচ্ছা ধরেন, আচ্ছা হ্যাঁ পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেসে লেখা দেখলেন, ওকে ফাইন। এখন সারা পৃথিবীতে কিন্তু অনেক ওয়ার্ডপ্রেসের আপনার সাইট হচ্ছে না? এখন এই যে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস যে কথাটা লেখা আছে এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসে কিন্তু একটা ব্যাকলিঙ্ক পাইছে, ওয়ার্ডপ্রেস পাইছে না? এখন সারা দুনিয়া থেকে এত এত ওয়েবসাইট থেকে যদি ওয়ার্ডপ্রেস ব্যাকলিঙ্ক পায়, যদি ব্যাকলিঙ্কটা যদি ও পায়, আলটিমেটলি কিন্তু তাহলে ওয়ার্ডপ্রেস রাতারাতি খুব বড় সড়ো একটা মনে করেন আপনার ওয়েবসাইট হয়ে যাবে গুগলের চোখে, যারা এত পুরো দুনিয়ার ওয়েবসাইট এটা ব্যাকলিঙ্ক দেওয়া শুরু করছে, এত বিশাল বড় ওয়েবসাইট, তাই না? তখন দেখা যাবে ওয়ার্ডপ্রেস কোনো কন্টেন্ট দিলেই গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করে গেছে, র্যাঙ্ক করে গেছে, হবে কিন্তু জিনিসটা। গুগল কিন্তু আসলে সেটা কখনো চায় না যে একটা মানুষের টাকা আছে বা সে এমন কোনো কাজ করে যে কাজের থ্রুতে সে আসলে এমনিতেই ব্যাকলিঙ্ক পাচ্ছে এবং ওই ব্যাকলিঙ্কের থ্রু সে র্যাঙ্কও করে গেছে, এইটা কখনো আসলে গুগল পছন্দ করে না। গুগল চায় ওয়েবমাস্টাররা তাদের কন্টেন্টের জোরে বা কন্টেন্টের মাধ্যমে র্যাঙ্কিংটা করুক, তবে হ্যাঁ ব্যাকলিঙ্কটাকেও সে পাশাপাশি রাখতে চায়। তো এই জন্য গুগল বলে, যেমন ওয়ার্ডপ্রেসে যদি আপনি যান, ওয়ার্ডপ্রেসে গিয়ে দেখবেন যে আপনার এখানে ইয়ে দেওয়া আছে, কি বলে যে এটা একটা স্পন্সর বা নো ফলো ব্যাকলিঙ্ক বা একটা অন্য একটা টাইপ হিসেবে দেওয়া আছে, এটা আপনার ডু ফলো ব্যাকলিঙ্ক দিবে না ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। সো এইগুলা যেমন ওয়ার্ডপ্রেসকে আপনার পেনাল্টি থেকে যেমন বাঁচায়, অনুরূপভাবে এটা বিভিন্ন ওয়েবসাইট থেকে মানে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট দিলে সেটা র্যাঙ্ক করে যাবে, এটা থেকেও ওয়ার্ডপ্রেসকে সেভ করে। অন্যান্য ওয়েবসাইটটাও তখন সেক্ষেত্রে জায়গা নিতে পারে গুগলের সার্ভে, ওরাও কন্টেন্টের জোরে একটু ভালো পজিশনে আসতে পারে, তাই না? নাহলে পরে দেখা গেলো যে আমি এমন একটা জিনিস বানাইলাম যেটা আসলে সব জায়গাতে আমার নাম লেখা, যে প্রাউড বাই হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আমার এইখানে, সো এটা তো আসলে গুগলের চোখে তো পড়বেই, সো তো আসলে বিষয়টা বুঝবেই, তখন তো দেখা যাবে আমাকে খারাপ চোখে দেখতেছে জিনিসটা, খারাপ চোখে না মানে ও তো তখন আমার মনে করবে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, বাট আলটিমেটলি তো আমার কিছুই নেই, আমার ওয়েবসাইটের মধ্যে কোনো কন্টেন্ট কিছুই তো আমি দিব না, সেভাবে দেইনি ধরেন সেভাবে করে, তো তারপর আমার ব্যাকলিঙ্ক আছে,
বিষয়টা কেমন হয়ে গেল না, এটা আর কি। বিষয়টা কি বুঝতে পারছেন এবার? জি ভাইয়া আমি কি স্ক্রিন শেয়ার করব নাকি হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ, না না, স্ক্রিন শেয়ার দেন, আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। জি ভাইয়া ওই যে ভাইয়া সিপিএ মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে? জি না, সিপিএ মার্কেটিং হচ্ছে আপনার একটা মনিটাইজেশন স্ট্র্যাটেজি এবং এটা দিয়ে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন এক ধরনের স্ট্র্যাটেজি যেটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে বা আপনি আপনার ক্লায়েন্টের কোনো একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে আপনি অডিয়েন্স, ক্লায়েন্ট, কাস্টমার, ট্রাফিক, ভিজিটর নিয়ে আসতে পারবেন। দুই জিনিস, একটা দিয়ে টাকা ইনকাম হবে, একটা দিয়ে হচ্ছে আপনার ট্রাফিক আসবে। ধরেন সিম্পলি বুঝেন, আপনার একটা দোকান আছে, দোকানের মধ্যে মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ কী? দোকানের মধ্যে বেশি করে কাস্টমার আনা। আর সেলস ডিপার্টমেন্টের কাজ কী? দোকান থেকে বেশি করে আপনার ইনকাম জেনারেট করা। তো সিপিএ মার্কেটিং হচ্ছে ইজ ওয়ান কাইন্ড অফ সেলস ডিপার্টমেন্টের কাজ, আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ। আমরা মার্কেটার, আমরা ডিজিটাল মার্কেটাররা চেষ্টা করি দোকানের মধ্যে যাতে কাস্টমার যেন ঢোকানো যায়। কাস্টমারকে কেমনে করে আনতে হবে, টাকা বের করতে হবে কাস্টমার পকেট থেকে, এটা কাজ হচ্ছে আপনার মালিকের। এইটা তার বিষয় না। এখন যে সিপিএ করে করবে না অ্যাফিলিয়েট করে করবে, এটা আসলে আমাদের দেখার বিষয় না। তবে হ্যাঁ, আমরা যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ওই ব্যাপারে আবার একটু এক্সপার্ট হতে হবে। লাইক অনেক সময় দেখবেন দোকানের মধ্যে আপনার অনেক কাস্টমার কিন্তু লাভ করতে পারে না, দোকানদার আছে, এরকমটা হয়। আবার এমনও আছে যে দোকানে কাস্টমার নাই খুব একটা, আবার কাস্টমারদের কাছ থেকে মোটামুটি বেশি ভালোই লাভ টাভ করতে পারে, আছে। ব্যবসা সবাই বুঝে না, ব্যবসা অনেকে ভালো বুঝে, অনেকে কম বুঝে, এই আর কি। হোয়াটসঅ্যাপের ভিতরে ভাইয়া অ্যাফিলিয়েটটা তাহলে কি? ইজ ওয়ান কাইন্ড অফ সিপিএ মনিটাইজেশন স্ট্র্যাটেজি, যেখানে টাকা ইনকাম করতে পারবেন। মনে রাখবেন, যেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন, যেই মার্কেটিং স্ট্র্যাটেজির থ্রুতে টাকা ইনকাম করা যায়, সেটা হচ্ছে মনিটাইজেশন স্ট্র্যাটেজি। আর একটা মানে এটা কনফিউশন তৈরি করে কেন? কারণ সিপিএ এর সাথে মার্কেটিং কথাটা যুক্ত আছে, আবার অ্যাফিলিয়েটের সাথেও মার্কেটিং কথাটা যুক্ত আছে। এই জন্য এই যেটা কনফ্লিক্ট তৈরি করা আমাদের মধ্যে, যে আসলে আমরা মনে করি এগুলো মনে হয় কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি। অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে আপনার মনিটাইজেশন স্ট্র্যাটেজি, এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন এক ধরনের স্ট্র্যাটেজি যেটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে বা আপনার পেজের মধ্যে বা আপনি আপনার অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের কাস্টমারকে আপনি নিয়ে আসতে পারবেন, বা অডিয়েন্সকে নিয়ে আসতে পারবেন, বা ভিজিটরকে নিয়ে আসতে পারবেন। এই অডিয়েন্স, কাস্টমার, ভিজিটর যে আনার জন্য বা ট্রাফিক আনার জন্য যা কিছু করা দরকার, এসইও, ফেসবুক, যা দরকার আমরা সব কিছু শিখবো ইনশাল্লাহ। এখান থেকে আর্নিং কীভাবে করে করতে হবে এটার উপর আমাদের একটা পার্ট আছে আর্নিং অপরচুনিটিসের মধ্যে, সেখানে গিয়ে আমরা দেখবো বিষয়টা। তবে সেখানে সিপিএ বা অ্যাফিলিয়েট নাই, সেখানে মনে হয় 4টা পার্ট আছে। লোকাল মার্কেট আছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, ব্লগিং আছে, আর হিডেন অপরচুনিটিস আছে। এই হ্যাঁ স্ক্রিন শেয়ারের অপশনটা কি যে সিসি ওটা ডানের এই জায়গাতে এই জি 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 এটা না? জি জি প্রেজেন্ট নাওতে ক্লিক করে আপনি স্ক্রিনটা এন্টার স্ক্রিন দিয়ে ইওর এন্টার স্ক্রিনে ক্লিক করে আপনি আপনার স্ক্রিনটা সিলেক্ট করে দিয়ে শেয়ারে ক্লিক করেন, শেয়ার হয়ে যাবে। আপনাকে ওই যে বায়ার রিকোয়েস্টের একটা ও আচ্ছা 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 আচ্ছা, একটু দাঁড়ান দেখি আমি। এটা কি আমার মেসেঞ্জারে পাঠিয়েছেন আপনি? হোয়াটসঅ্যাপে ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন। আচ্ছা, এটা আমি দেখছি, সমস্যা নেই, টেস্ট আমরা দিয়ে নিই, তারপর আমরা দেখে নিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিসের জন্য? হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে যদি কোনো মানে পার্সোনালি কমিউনিকেশন করার জন্য। লাইক ধরেন আপনি কোনো একটা প্রবলেমের মধ্যে পড়ছেন, এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি ফেসবুক গ্রুপে যদি পোস্ট করেন, ওই পোস্ট মানুষজন দেখবে, ফেসবুকে আসবে, তারপর তারা এটা নিচে কমেন্ট করবে, একটা লেন্দি প্রসেস। তো আপনাদের নিজেদের মধ্যে পার্সোনালি কমিউনিকেশন এবং রিলেশনশিপ বিল্ড আপ করানোর জন্য অ্যাকচুয়ালি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হয়েছিল। কারণ আপনাদেরকে আমি টিম করতে বলছিলাম, আপনাদের টিমের সাথে কমিউনিকেশন করার জন্য একটা প্রবলেম ছিল। সো এই জন্য বেসিক্যালি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা করা হয়েছে। বুঝিনি, সরি নাসির ভাই। মানে ব্যাপারটা হচ্ছে যে আমার তো মাল্টিমিডিয়া মোবাইল নাই, তো এই জন্য আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো আচ্ছা সমস্যা নেই, ফেসবুক গ্রুপে থাকেন, এখান থেকে ইনশাআল্লাহ হচ্ছে স্ক্রিন শেয়ার হয়েছে। আপনার ছবিটা খুব সুন্দর হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আপনার ছবিটা। আপনি একটু এডিট গিগে ক্লিক করে ইয়েতে চলে যান, এডিট গিগে ক্লিক করেন, উপরে নিচের দিকে চলে এসে সেভ এন্ড কন্টিনিউ দিতে থাকেন, দেখবেন আপনার পাবলিশ পেজের মধ্যে নিয়ে চলে যাবে। ভাইয়া এখানে একটা জিনিস তো দেখা দিয়ে নিচে ওনার স্ক্রিনে আছে, যেমন এই যে ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, হ্যাঁ যেমন মেসেজ, অর্ডার, এগুলো থেকে যদি বাইরে যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তাহলে কি মেসেজে রিকোয়েস্ট আসবে, মেসেজে কোনো নোটিফিকেশন আসবে? জি জি জি, নোটিফিকেশন পাবেন। বাইরে যদি আপনাকে মানে অর্ডার না, বাইরে যদি আপনাকে মেসেজ করে তাহলে মেসেজের নোটিফিকেশন পাবেন, সে যদি আপনাকে অর্ডার করে তাহলে অর্ডারের নোটিফিকেশন পাবেন, এরকমটা। আচ্ছা, আর যে গিগে চাপ দিলে দেখা যায়, বা যেমন আমি যে গিগটা আপলোড দিয়েছি সেটাও আছে, ওই গিগের ইমপ্রেশন কেমন, ক্লিক কেমন, অর্ডার কেমন, এটা হচ্ছে ডিপেন্ড করে এই ক্ষেত্রে। মানে ওইগুলো দেখতে পারবেন গিগ অপশন থেকে।
যেমন আমার এখানে ইমপ্রেশন আছে 12, এটা কি বুঝাইতেছে? আপনার এই গিগটা ফাইবারের মানুষজন ফাইবারে বায়াররা সার্চ করে 12 বার দেখছে, 12 জন বায়ার এটা দেখতে পারছে, এরকমটা মানে 12 বার দেখানো হয়েছে এই জিনিসটা। ফাইবার গিগের মার্কেটিং করতে হবে, ফাইবার গিগের মার্কেটিং কিছু বিষয় আছে, এটা আমি দেখাই দিব আপনাদেরকে, সমস্যা নেই। ইমপ্রেশন বলতে কি যে বায়াররা আমাদের পেজ দেখে এরকম কি? হ্যাঁ মানে কতবার দেখছে, মানে বিভিন্ন মানুষজন কতবার দেখছে আপনার এই গিগটা। আচ্ছা আপনি আর একটা ব্যাপার ছিল, বলতে গেলাম 1 মিনিট, আপনার এই স্ক্রিনটা শেয়ার করেছেন হচ্ছেন আমাদের রিজভি ভাই। রিজভি ভাই আপনি কি আসলে দুইটা টেস্ট দিয়ে দিয়েছেন? না না, এটা ফার্স্ট টাইম ছিল, কালকে একবার দিছি। আচ্ছা, আর এই যে এখন আপনি একবার দিয়েছেন টেস্ট, তাই তো? হ্যাঁ। আচ্ছা তাহলে আপনি এখানে নিচের দিকে আসেন, আর ইউ ইউএস পারসন, এখানে নো দেন। আচ্ছা নো দিয়ে আপনি সেভে ক্লিক করেন, তারপরে হচ্ছে ক্লোজে ক্লিক করেন, তারপরে হচ্ছে আপনি রিটেক টেস্টে ক্লিক করেন, উপরের দিকে চলে যান, উপরে আপনি রিটেক টেস্টে ক্লিক করেন। নিচের দিকে চলে আসেন, স্টার্ট টেস্ট, বিসমিল্লাহ বলে শুরু করেন। আমরা সবাই মিলে তাকে হেল্প করবো, হ্যাঁ আমরা সবাই মিলে আজকে রিজভিকে হেল্প করব। অন্য কোনো ট্যাবে যাবেন না ভাই। হ্যাঁ সেটাই, অন্য কোনো টাইপে যান না, তাহলে কিন্তু এটা বাতিল করে দিবে। স্টার্ট টেস্টে ক্লিক করেন। না না এটা থাকুক, সমস্যা নেই, এটা থাকুক, সমস্যা নেই, আপনি স্টার্ট টেস্টে ক্লিক করেন। ইনশাআল্লাহ। মানে এই যদি তো অন্য কোনো জায়গায় ভুলেও ক্লিক করেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। আমরা সবাই মিলে হেল্প করবো আজকে তাকে, আসলে সব কিছু হয়তো আমিও জানি না, সবাই মিলে আমরা আসলে হেল্প করতে হবে এরকমটা। জি জি সেটাই। আচ্ছা রিজু ভাই প্রশ্ন মনে হয় চলে আসছে, ওটা দেখি। হোয়াট ইজ এলএসআই, ল্যাটেন্ট সিমেন্ট ইন্ডেক্সিং, 3 নাম্বারটা। নেক্সটে ক্লিক করেন। Including multiple H1 titles tagged on a page is generally considered to be a good on-site SEO practice. False. 2 নাম্বারটা দিয়ে নেক্সট ক্লিক করবেন। What does 302 server response code sadly? এটা 3 নাম্বারটা হবে। Page is temporarily moved. What is the first name of Google update? এটা হচ্ছে আপনার ফ্লোরিডা, না না নুফুল না, এটা হচ্ছে বস্টন হবে, বস্টন। জাস্ট একটু ওয়েট করেন তো, আর 1 মিনিট, একটু প্রিভিয়াস আসেন তো। গুগলের ফার্স্ট আপডেটটা মনে হয় বস্টনে ছিল, একটু জাস্ট 1 মিনিট ফার্স্ট। একটু জাস্ট 1 মিনিট, আমি একটু দেখে নেই বিষয়টা। স্যার এটা বস্টনই হবে, বস্টন ছিল সেটাই। আচ্ছা বস্টন দিয়ে দেন, বস্টন দিয়ে নেক্সট ক্লিক করেন। Which of the following statements is not true? Duplicate content affects SEO rankings. Page titles are the most important on-page SEO elements after content. The quality of images uploaded on the website affects SEO ranking. The website domain has no effect. 4 নাম্বারটা হবে, 4 নাম্বারটা দিয়ে নেক্সট ক্লিক করে দেন। How can meta description tags helps practices of search engines optimization? এটা হচ্ছে 3 নাম্বারটা হবে। They serves as the copy that will enter searchers to click on your listing. Next click করে দেন। Which of these not a metric using link building? Domain authority, number of links, number of advertisements, none of above. Which of these is not a metric and used in the link building? এটা হচ্ছে none of the above দেন। Next click করেন। What do your impression in Search Console mean? How many times your website showed for search terms in the Google search? এটা। Which is duplicate content? One page has exact same content as another. Your copy content from computer sites where there is a substantive blog when one page has nearly same content as another. এক নাম্বারটা দেন যে সেম কন্টেন্ট ডুপ্লিকেট হয়ে গেছে, এক নাম্বারটা মানে সেম পেজের সাথে মোর এক্স্যাক্টলি সেম হয়ে গেছে কন্টেন্ট, আর কি এরকম ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে দেবেন।
Google My Business is free service for commercial business. True. What is the name given to program designed to crawl a website? Spiders, robots, crawlers, all of the above. The Mate Core 22 এটা হচ্ছে আপনার 2 নাম্বারটা হবে 2 নাম্বার Which images formats all of the above? What was the given waves in our AI system portion in rank brain 3 নাম্বারটা Which of the following can be termed as a good keyword selection and placement listings? এটা হচ্ছে it depends on your strategy and goals and goals এটা হচ্ছে হবে 5 নাম্বারটা The BERT stands for vertical encoder representatives of the transformers being engine replication bio engine আচ্ছা এটা হবে 1 নাম্বারটা vertical encoder represents from transformers okay এটা হবে the next click করে দেন if they happen at a friendly URL hyphen rich snippets help to rank a web page and increase CTR true if they enter help এটা 3 নাম্বারটা হবে আপনার pages about help 3 নাম্বারটা Proximity is one of the major ranking factor influencing local search engine. Hi, true. তারপরে RSS হ্যাঁ true. Yes. In most cases, static pages are more SEO friendly than এটা আপনি true দেন. True দেন এটা. Controversy. If a website sells links, what actions Google avoid? এটা হচ্ছে আপনার rel no follow দেওয়ার জন্য. আপনি 3 নাম্বারটা দেন 3 নাম্বারটা next one which of the source is not meant for finding backlinks এটা হচ্ছে আপনার analytics 4 নাম্বারটা হ্যাঁ the best way to track performance for technical SEO is metadata হ্যাঁ true ট্র্যাক করার জন্য মেটাডাটা যথেষ্ট না ট্র্যাক করার জন্য Google is more inclined towards keywords found the beginning of the title text এক নাম্বারটা হ্যাঁ While optimizing your website is important to generate the right type of traffic, how does the rate help in from this? Show the percentage of users entered the websites and went to the mounted help them. আচ্ছা এটা হচ্ছে যে and left without viewing another page source page আচ্ছা within a second আচ্ছা entered and went to visit additional pages services for users entered the website and left without viewing your other pages some users decided to go back and the source of the found your site percentage of the 10 seconds 3 নাম্বার হবে Which of these tools are used in auditing process? All of the above. Where on a website is the most common place to apply rel no follow? এটা হচ্ছে আপনার blog comments links. What are algorithms in SEO terms? Google formulas to listing and ranking serves according. এক নাম্বারটা হবে. What was the first search topic especially on mobile device? এটা হচ্ছে mobile Xeon Android version. What is the first Google search update to focus especially on mobile device? Google Mobile Android version 2.0 mobile Xeon. It's just 1 minute. আমার একটু দেখতে হবে না Google Mobile Google Mobile 3 নাম্বারটা হবে
More searches are done every day on desktop than mobile. False. Google looks down upon paid links enhancing. এটা তো ছিল একবার 3 নাম্বারটা দিয়েছিলাম তো আমরা। এটা 3 নাম্বারটাই তো। হ্যাঁ 3 নাম্বারটা হবে। কোশ্চেন ডাবল দিল কেন বুঝলাম না তো। ইফ ইউ এন্টার দ্য 3 নাম্বারটা হবে। এটা দিলাম না একটু আগে আমরা 3 নাম্বারটা হবে এখানে। প্রশ্ন রিপিট করতেছে কেন ফাইবার? মেবি আমার উপর কনসিডার করতেছে। আচ্ছা implementing 301 redirects on an old page আচ্ছা SO is a good হ্যাঁ এটা ট্রু নাম্বার ট্রু। What is the search console formerly known as Google Webmaster Tools 4 নম্বরে। Now, what is the most common fix to duplicate content? Canonicals 3 নম্বরে। Wheel optimizing your website is the important for generate right. এটা তো দেখাইলাম একটু আগে। এটা তো হচ্ছে how does the bounce rate help them? By letting you know the percent of the users to enter your website and when to visit additional pages, by letting your percent of the who go back source without being any who persons who entered your website and then left without both আপনার এখানে হবে এটা কি বলে আপনার 2 নাম্বারটা হবে এখানে। এক নাম্বারটা হবে না, এক নাম্বারটা না আপনার 2 নাম্বারটা হবে। মানে 2 ও 3 থাকলে পরে ভালো হতো বাট দেয় নাই। দেন নেক্সটে ক্লিক করেন। High quality links to a site's home page will help increase the ranking ability to deeper pages on the same domain. Ability of deeper pages. আচ্ছা হ্যাঁ true. How do you tell Google your pages have been updated? এটা হচ্ছে submit URL to search console 2 নাম্বারটা। End test yes. Yes জানি আছে। স্যার এবার আমারটা নিলে ভালো হয় স্যার। আচ্ছা আমরা কি আপনার কি টেস্টকে বাই করে দিছে? না অটো এখানে এসে বলবো। অটো চলে আসছে। আচ্ছা দুটো দেখেন তো প্রোফাইল ভাই আমার ইংলিশ টেস্টে এরকম দেখাইছে। ও টেস্ট আরেকটা উইন্ডোতে আছে। Please do not close the pop-up window anywhere কি হলো এটা বুঝলাম না তো। অ্যাসেসমেন্টটা আন্ডার ওয়েতে নিছে মানে কি ওরা মানে দেখতেছে বিষয়টা। এটা তো কোন লাগার কথা না তো সাথে সাথে দিয়ে দাও। হ্যাঁ সেটাই তো। রিলোড করা যাবে এটা? রিলোড তো হ্যাঁ এটা তো ওনার ইংলিশ টেস্টটা দিয়ে দেন হয়ে যাবে মনে হইতেছে। আমারটা এরকম হয়েছিল। পরে আমি এই যে টেস্ট দিয়েছি আগে ইংলিশ টেস্ট দেওয়ার পরে এরকম করছিল। ওরা তো এরকম তো করার কথা না, ওরা তো প্রপারলি দিয়ে দেয়। এটা তো আসলে একটু প্রোফাইলে জানতো দেখেন তো প্রোফাইলে কি আসছে আপনার এখানে। প্রোফাইলে ঢুকে দেখেন ওখানে টেস্টটা কি অ্যালাউ করছে। নিচের দিকে আসেন। ও আইসো পাস করে ফেলছে। হ্যাঁ আইসো চলে আসছে। ওকে ফাইন হয়ে গেছে। পাস করছেন আপনি। স্যার আমারটা আচ্ছা হ্যাঁ করেন নিশ্চয়ই করেন সমস্যা নেই। আমরা সময় আছে আমাদের একটু করে ফেলি আমরা জিনিসটা নো প্রবলেম করে ফেলেন। স্যার ওই যে বাইরের যে রিকোয়েস্টটা আসে না ওই যে কথাগুলো লিখলে আর কি যদি সেন্টেন্স ভুল হয় ওটাকে পরে কারেকশন করা যায়? না এটা যাবে না। আমার এখানে ভাই হ্যালো আমার কি এখন দেখা যাচ্ছে? আমি বলতে হাসিবুল বাসার ভাই স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি এখন। ও আচ্ছা ঠিক আছে। আমার এমনি স্ক্রিনে যে স্যাম্পলটা দিছিলাম ওটা তো স্ক্রিনশট না একটু ঘোলা এর জন্য কি প্রবলেম হবে? আচ্ছা স্ক্রিন মনে হয় কয়েকজন শেয়ার করতেছেন একসাথে। আমি আসলে আচ্ছা স্ক্রিন মনে স্যার আমি দিছি স্যার। আচ্ছা স্যার আমি দিছি। আচ্ছা হাসিবুল বাসার ভাই একজন শেয়ার করছেন, একজন হচ্ছে সুমন বিশের ভাই একজন শেয়ার করতেছেন। একজনই শেয়ার করেন স্ক্রিনটা। আমরা দিব সমস্যা নেই, সবার টেস্টে আমরা দিব নো প্রবলেম। আমরা একজনের জন্য সবার টেস্টে দিব। একজন শেয়ার করেন একটু। ফাইবারে চলে যান, ফাইবারে গিয়ে করে ফেলেন।